ওকে, চলো তাহলে আজকে তাহলে ভলিউম রিভলিউশন, ঠিক আছে। তাহলে এর আগে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের ডেফিনাইট ইন্টিগ্রালটা শেষ করেছি, এরিয়া শেষ করেছি। ওকে, আজকে তাহলে ভলিউম রিভলিউশনটা দেখি। এগুলো থেকে কিন্তু 9-10-এর বা 11-12 যাই বল না কেন, দুটোতে এসএলএসটি 9-10-এর এসএলএসটি বা 11-12 এসএলএসটিতে কোশ্চেন আসার মতো চ্যাপ্টার এগুলো, ঠিক আছে। এর জন্য কয়েকটা ফর্মুলা একটু আমাদের জানতে হবে, ফর্মুলাগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যদিও তোরা ফর্মুলাগুলো জানিস, হয়তো ভুলে গেছিস, তাই আমি একটু বলে দিচ্ছি। দেখ, বলছে দ্য ভলিউম অফ এ সলিড জেনারেটেড বাই রিভলিউশন অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এখানে যে জায়গাটা মনে রাখতে হবে, কোনো একটা কার্ভকে কোন অ্যাক্সিসের রেসপেক্টে আমরা ঘোরাচ্ছি সেই অনুযায়ী ফর্মুলাটা তৈরি হয়। তাহলে ধর আমি বললাম যে ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এটা হচ্ছে অরিজিন। তাহলে ধরলাম এটা হচ্ছে একটা প্যারাবোলা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওকে, আর এইটা হয়ে গেল ধর এই প্যারাবোলার একটা লেটাস রেক্টাম। তাহলে এইটা হচ্ছে একটা প্যারাবোলা নিলাম এবং এই প্যারাবোলাটার লেটাস রেক্টাম হচ্ছে দিস। তাহলে এই প্যারাবোলাটাকে যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই, এখানে রিভলিউশন করা হচ্ছে, ঘোরানো হচ্ছে, রিভলভিং, ঠিক আছে। তাহলে যদি এই প্যারাবোলাটাকে আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই, তাহলে কি তৈরি হবে না, একটা প্যারাবোলয়েড তৈরি হবে, 3 ডাইমেনশন একটা ফিগার আসবে। তাহলে এই প্যারাবোলাটাকে যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই, তাহলে আমরা একটা প্যারাবোলয়েড পাবো। কোশ্চেন হচ্ছে সেই প্যারাবোলয়েডের ভলিউমটা কি হবে। তাহলে যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হয়, তখন ওই প্যারাবোলয়েডের প্যারাবোলয়েডটা কিভাবে পাবো না, এই ফর্মুলাটা ইউজ করে আমি ওই প্যারাবোলয়েডের ভলিউমটা বের করতে পারবো। তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরানো হয়, ফর্মুলা কি, ভলিউম ইকুয়াল টু পাই ইন্টিগ্রেশন a টু b ওয়াই স্কোয়ার dx। ওকে, জাস্ট একটু ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে। তাহলে যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে প্যারাবোলাটাকে ঘোরাই, তাহলে যে প্যারাবোলয়েডটা আমি পাবো সেই প্যারাবোলয়েডের ভলিউমটা কি হবে না, বের করব কিভাবে ফর্মুলা না, ইন্টিগ্রেশন a টু b পাই ওয়াই স্কোয়ার dx। ওকে, মনে রাখবে কিভাবে, দেখ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরানো হয়, এই যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরানো হয়, এই জায়গাগুলোকে একটু মার্ক করে দিচ্ছি যাতে তোদের সুবিধা হয়। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হলে ফর্মুলাতে কি আছে, ডিএক্স আসে, আর ডিএক্স যখন আসবে এক্সের রেঞ্জ এ থেকে বি ওয়াই স্কোয়ার ডিএক্স, আর ফর্মুলাতে পাই একটা আসবে। এবার ঠিক সেম জিনিসটা যদি এই প্যারাবোলাটাকে আমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই, একই রকমভাবে আমি প্যারাবোলা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি আর কি। ধর এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে ধর এই একটা প্যারাবোলা, এটা হচ্ছে তার লেটাস রেক্টাম, এটা হচ্ছে অরিজিন। এবার এই প্যারাবোলাটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এভাবে ঘোরাই, তাহলে যে প্যারাবোলয়েডটা তৈরি হবে, একটা 3 ডাইমেনশন ফিগার, এমন একটা প্যারাবোলয়েড তৈরি হবে। এই প্যারাবোলয়েডটার ভলিউম বের করার ফর্মুলা কি না, যেহেতু আমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাচ্ছি, তাহলে ফর্মুলাটা হবে এমনটা, ঠিক আছে। আচ্ছা, এটা ডি ওয়াই হবে, ফর্মুলাটা একটু ঠিক করে নিবি বাবা, এটা ডি ওয়াই হবে। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যেহেতু ঘোরাচ্ছি, তাহলে ফর্মুলাতে একটা ডি ওয়াই আসবে। তাহলে কি আসবে, সি থেকে ডি এক্স স্কোয়ার ডি ওয়াই, সামনে হচ্ছে পাই। জাস্ট কয়েকটা ফর্মুলা একটু জানতে হবে। তাহলে আমি যদি কোনো একটা কার্ভকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই, তাহলে তার ভলিউম যেটা পাবো সেটা ফর্মুলা দিস। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরানো হয়, তার ফর্মুলা হচ্ছে দিস। ওকে, এ দুটো গেল আমার যদি কার্ভটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, যদি কার্ভের ইকুয়েশানগুলো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। এই যে কার্ভের ইকুয়েশানগুলো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি থাকে, এই যে দেখ এক্স ইকুয়াল টু জি ওয়াই, এইটা বা এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এগুলো হচ্ছে সব কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি থাকে, তখন ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে দিস। এবার সবসময় যে আমার কার্টেশিয়ানে থাকবে তার কোনো মানে গ্যারান্টি নেই, প্যারামেট্রিকে থাকতে পারে, পোলারে থাকতে পারে, তো তার ফর্মুলাগুলো একটু জানাটা দরকার। এবার যদি কার্ভের ইকুয়েশনটা প্যারামেট্রিকে থাকে, এটা হচ্ছে প্যারামেট্রিকের ফর্মুলা, আমি বলে দিচ্ছি বাবা, আর এগুলোর নোটগুলো সব পাঠিয়ে দেবো আমি তোদেরকে, বা আমি অ্যাপে আপলোড করে দেবো। প্যারামেট্রিক আগেরগুলো ছিল কার্টেশিয়ান, প্যারামেট্রিকের জন্য 3খানা ফর্মুলা রয়েছে। যে এবার 3খানা ফর্মুলা আমি বলে দিচ্ছি কখন কোন ফর্মুলাটা ইউজ হয় প্যারামেট্রিকে। ধর কোনো এখানে কোশ্চেনে কি বলছে, দেখ রুলসে কি বলছে, রুল 3-তে যদি একটা কার্ভ প্যারামেট্রিকে দেওয়া থাকে, প্যারামেট্রিকের ফর্ম কি একটা কার্ভের না, এক্স ইকুয়াল টু এফ টি ওয়াই ইকুয়াল টু সাই টি।
তাহলে কার্ভের ইকুয়েশনটা যদি প্যারামেট্রিকে দেওয়া থাকে এবং সেটা যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হয় তাহলে ভলিউম বের করার ফর্মুলা কি না দিস, ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে দিস, পাই a টু বি ওয়াই স্কোয়ার ডিএক্স ডিটি। দেখ ফর্মুলাটাকে দেখ আগের মতোই লাগছে, এখান থেকে ডিটি আর ডিটি আউট করে দে, তাহলে ওয়াই স্কোয়ার ডিএক্স সেই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানোর মতোই ফর্মুলাটা, আলাদা কিছু নয়। এবারে যদি প্যারামেট্রিকের কার্ভটা, যদি একটা কার্ভ প্যারামেট্রিকে দেওয়া থাকে এবং সেটা যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হয়, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কার্ভটাকে যদি ঘোরানো হয় তাহলে তার ভলিউম বের করার ফর্মুলা কি দিস, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সেই একই রকম দেখ ডিটি ডিটি কেটে গিয়ে ডিওয়াই, যেটা আমি কার্টেসিয়ানে দেখছিলাম। তাহলে এই দুটো ফর্মুলা হয়। আর একটা ফর্মুলা প্যারামেট্রিকে যদি থাকে সে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হোক বা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হোক, যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হোক, আমার কিচ্ছু যায় আসে না, একটা জেনারেল ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে দিস। এই ফর্মুলা দিয়ে তখন আর আমার কোন অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে সেটা আর দেখার প্রয়োজন হয় না যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে যদি একটা কার্ভ প্যারামেট্রিক থাকে, এই যে এক্স ইকুয়াল টু এফ টি, ওয়াই ইকুয়াল টু সাই টি, এবারে সে যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হতে পারে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও হতে পারে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও ঘোরানো হতে পারে, যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই না কেন তখন তার ভলিউম বের করার ফর্মুলা কি না পাই T1 T2, অ্যাঙ্গেলগুলো অঙ্কের সময় দেখাবো, ফাই টির হোল স্কোয়ার আর এফ ড্যাশ টি ডিটি। ওকে, সামনে একটা পাই থাকবে। তাহলে এই দুটো ফর্মুলা হচ্ছে পার্টিকুলার, যদি প্যারামেট্রিকে দেওয়া থাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে তাহলে এই ফর্মুলা, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো রয়েছে তাহলে এই ফর্মুলা। আর যদি মনে হয় যে না আমি এই দুটো ফর্মুলা মনে না রেখে আমি একটা সিঙ্গেল ফর্মুলা মনে রাখবো এইটা, তাহলে এটা দিয়েও তুই অঙ্ক করতে পারিস, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে যদি কোনো কার্ভ প্যারামেট্রিকে থাকে তাহলে আমরা এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্কগুলো করব। আমি অঙ্কগুলো যখন করাবো আবার এগুলো তো দেখাবো, আস্তে আস্তে হয়ে যাবে। এবার নেক্সট হচ্ছে পোলার। যদি কোনো কার্ভ পোলারে দেওয়া থাকে আর ইকুয়াল টু এফ থিটা, এটা হচ্ছে পোলারের জন্য। ওকে, আমি দরকার পড়ে এখানে লিখে দিচ্ছি পোলার, ফার্স্ট এরটা ছিল কার্টেসিয়ানের জন্য, এটা হচ্ছে পোলার। তো যদি কোনো কার্ভ পোলার কোঅর্ডিনেটে থাকে এবং কার্ভটা যদি পোলারে কি হয় না, আমরা কি জানি, ধর পোলার যখন থাকে, ধর এটা হচ্ছে একটা কার্ভ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। পোলারে যখন থাকে ওটাকে আমরা কি বলি, পোল বলে থাকি, ওটাকে পোল। আর ও এক্সটাকে আমরা কি বলে থাকি, ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইন। তাহলে যদি একটা কার্ভ পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া থাকে এবং যদি আমি বলি এই কার্ভটাকে ধর জাস্ট এভাবে নিয়ে নিলাম দেশ, এইটাকে যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে আমরা যদি ঘোরাই তাহলে তার ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে দেশ। ইনিশিয়াল লাইনের রেসপেক্টে যদি আমরা ঘোরাই তাহলে তার ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে কি, হচ্ছে এইটা 2/3 পাই আর কিউব সাইন থিটা। ওকে, কার রেসপেক্টে, এই যে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে বা ওএক্স এর রেসপেক্টে যদি আমরা ঘুরিয়ে থাকি। ওকে, তাহলে কি বললাম, যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে এবং যদি ইনিশিয়াল লাইন ওএক্স এর রেসপেক্টে যদি আমরা ঘুরিয়ে থাকি কার্ভটাকে, তাহলে যে 3 ডাইমেনশন ফিগারটা আসবে তার ভলিউম বের করার ফর্মুলা পোলারে থাকলে 2/3 পাই আর কিউব সাইন থিটা। যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হয় তাহলে তখন কি হবে, যদি ইনিশিয়াল লাইনটা ও ওয়াই হয়ে থাকে, এই যে ইনিশিয়াল লাইনটা ও ওয়াই হয়ে থাকে, ও ওয়াই এর রেসপেক্টে যদি আমি ঘুরিয়ে থাকি তখন আমার ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে দিস। আর যদি ও এক্স ওয়াই ছাড়া অন্য কোনো লাইনের রেসপেক্টে আমরা যদি ঘোরাই, মানে আমি বলতে চাইছি যে ধর এখানে একটা লাইন এমন ছিল, এই লাইনের রেসপেক্টে ঘোরাচ্ছি এবং এই লাইনটা ইনিশিয়াল লাইনের সঙ্গে যদি গামা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে কোনো একটা কার্ভ আমি বললাম ধর এখানে এমন একটা কার্ভ ছিল, এই কার্ভটাকে আমি কি করছি, এই লাইনের রেসপেক্টে ঘোরাচ্ছি, তাহলে যে 3 ডাইমেনশন ফিগারটা তৈরি হবে তার ভলিউম যদি বের করতে চাই ও এক্স ওয়াই ছাড়া অন্য কোনো লাইনের রেসপেক্টে এবং লাইনটা ইনিশিয়াল লাইনের সঙ্গে গামা অ্যাঙ্গেল করেছে, তাহলে তার ফর্মুলা হচ্ছে 2/3 পাই দিস। ওকে, যদি এখানে ইনিশিয়াল লাইনটা এমনটা হয়ে যায়, ওকে, মানে এটাকে এক্স ড্যাশ নাম দিয়ে দে তাহলেই হয়ে যাবে, এটাকে এক্স ড্যাশ নাম দিয়ে দে। ওকে, যদিও আমার এই ফর্মুলাগুলো অতটা কাজে লাগবে না, মানে মেনলি তোদের দেখ এসএসসিতে যে অঙ্কগুলো আসে সেই অঙ্ক অনুযায়ী যদি দেখিস জাস্ট এই ফর্মুলাটাকে মনে রাখবি তাহলেই হবে।
স্টার দিয়ে দিলাম আমি। হ্যাঁ, বাকি দুটো ফর্মুলা অত বেশি প্রয়োজন হয় না। আর আশা করি এইটা তো এখান থেকে অঙ্ক তোদের দেবে না, এসএলএসটিতে দেওয়া উচিতও নয়, কারণ এই অঙ্কগুলো অনেক জটিল হয়, একটু বড় হয়, এটা দেবে না। এই ফর্মুলা দিয়ে যে অঙ্কটা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে এসএলএসটিতে যদি আসে এটা আসবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের তিনটে কোঅর্ডিনেট সিস্টেমে যদি কার্ভগুলো থাকে, তাহলে যদি কার্টেসিয়ানে থাকে, যদি পোলারে থাকে, যদি প্যারামেট্রিকে থাকে, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব। ওকে, নেক্সট দেখে যাই। এবারে অন্য যে কোনো লাইনের রেসপেক্টেও ঘোরালে যে কোনো কার্ভের আমরা কি বলে ভলিউম বের করতে পারি। ধর একটা কার্ভ কোঅর্ডিনেট সিস্টেমটা কিসে ছিল, কার্টেসিয়ানে ছিল, এবং সেটা কোনো এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে না। আমি একটু আগে কার্টেসিয়ানে তোদেরকে কি বলেছিলাম না, যে ফর্মুলাগুলো বলেছিলাম সেগুলো কি, দেখ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, এমনটা ছিল। তো ধর কার্টেসিয়ানেই রয়েছে, কিন্তু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এগুলো না, অন্য আরবিটারি কোনো একটা লাইনের রেসপেক্টে ঘোরানো হচ্ছে। মানে আমি বলতে চাইছি এমনটা, ধর আমি বলতে চাইছি যে এমনটা, ধর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে একটা ধর লাইন ছিল, ধর ওয়াই ইকুয়াল টু এক্স, আলাদা একটা লাইন, তাহলে এই লাইনের এখানে এখানে ধর এরকম একটা প্যারাবোলা রয়েছে। তাহলে এই যে প্যারাবোলাটা রয়েছে এই প্যারাবোলাটাকে যদি আমি এই ওয়াই ইকুয়াল টু এক্স এই লাইনের রেসপেক্টে ঘোরাই, তাহলে তার ভলিউম বের করার ফর্মুলা কি? তার ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ছাড়া অন্য কোনো লাইনের রেসপেক্টে যদি আমি ঘোরাই, তাহলে তার ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে দরকার নেই বাবা এই ফর্মুলাটা মনে রাখার, অন্তত 9, 10, 11, 12 ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য এই অঙ্ক আসবে না। ফর্মুলাটা জাস্ট একটু বলে দিলাম যে এমনটা হয়, ঠিক আছে। এসএসসির জন্য এখান থেকে অঙ্ক দেবে না, ঠিক আছে, ওই আগেরগুলো থেকেই দেবে, এই ফর্মুলা দিয়ে দেয় না। তো চলো তাহলে এবার আমরা ফর্মুলাগুলো দেখলাম, এবার আমরা আস্তে আস্তে অঙ্ক করব। আচ্ছা, এই ফর্মুলাটা এই মুহূর্তে বলছি না, যখন অঙ্কটা করাবো তখন বলবো, ঠিক আছে। দুটো সলিডের মধ্যে কিভাবে একটা সলিড যদি থাকে সেই সলিডটার কি করে আমরা ভলিউম বের করব, ঠিক আছে, এটা একটু পরে আমি বলছি। এবার আমরা অঙ্কতে ফিরে যাই। দেখ ফার্স্ট আমরা এই অঙ্কটা দেখছি, একটু সবাই মন দিয়ে দেখবি বাবা, ঠিক আছে। ওকে, চণ্ডীচরণ আজকের ক্লাসে জয়েন করেছে, ঠিক আছে। সৌমেন জয়েন করেছে, সৌমেন নন্দী। এক্সাম ওয়ারিয়র মানে হচ্ছে সত্যজিৎ। ওকে, এমএমটাকে ওই সব ভয়ানক ভয়ানক শর্ট ফর্মের নাম লেখে বুঝে উঠতে পারি না কে ক্লাস করছে আর কে করছে না। এমএমটা ভুলে গেছি, যাক। কৃপা সিন্ধু আছে, অভিনন্দন আছে, স্মৃতি আছে, সুপর্ণা, মফিজুর আছে, হ্যাঁ যাক, এই কজন অন্তত আজকে লাইভ ক্লাসে জয়েন করেছে। সব তো রেকর্ডেড ক্লাস, কোনো সমস্যা নেই বাবা, পড়াশোনা করলে হলো। আমার কথা হচ্ছে এটা, রেকর্ডেড হোক আর লাইভ ক্লাস হোক, পড়াশোনাটা করলে হলো। হ্যাঁ, যেভাবেই হোক একটু পার ডে 7-8 ঘন্টা পড়াশোনাটা করে যা, সবাইকে বলছি, তাহলে অন্তত একটা জায়গায় পৌঁছে যাবি। ওকে, দেখ তাহলে এবারে কি বলছে, দ্য ভলিউম অফ দ্য স্পিয়ার জেনারেটেড বাই দ্য সার্কেল দিস। তো একটা সার্কেল রয়েছে, ধর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা 0, যে সার্কেলটা তাহলে সেন্টার 0, 0, রেডিয়াস হচ্ছে r, দেখেই বুঝতে পারছি। তাহলে এই সার্কেলটাকে, এই সার্কেলের ভলিউম বের করতে বলেছে, কার রেসপেক্টে ঘোরানো রয়েছে সেটা কিছু বলা নেই, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বা ওয়াই অ্যাক্সিস, যে কোনো একটা কিছু বল। তো এই অঙ্ক করার কোনো মানে হয় না, ছোটোবেলা থেকে তোরা পড়ে আসছিস, একটা সার্কেলকে যদি কোনো একটা এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই তাহলে একটা স্পিয়ার পাবো। তো সেই স্পিয়ারের ভলিউম কি হয়, 4/3 পাই r³। তাহলে এই অঙ্ক করে টাইম ওয়েস্ট করার মতো দরকার নেই, তাহলে এর ভলিউম হবে 4/3 পাই r³, ঠিক আছে। ওকে, ওটা ছোটোবেলা থেকে সবাই জানে। তাহলে করা কি যাবে না রে বাবা, যে ফর্মুলাগুলো দিয়ে বললাম ও ফর্মুলা দিয়ে অঙ্ক করা যাবে, নিজেরা চেষ্টা করবি নইলে। হ্যাঁ, তো এখন সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে আমরা জানি একটা সার্কেলকে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যার রেসপেক্টেই ঘোরায় না কেন, রেডিয়াস যদি r হয়, তাহলে যে স্পিয়ারটা পাবো তার ভলিউম কি হয়, 4/3 পাই r³। ওকে, এবারে এখানে আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে এই যে সার্কেলের ইকুয়েশনটা দেওয়া আছে, এইটা সার্কেলটাকে ইকুয়েশন, এটা হচ্ছে কার্টেসিয়ানে দেওয়া রয়েছে।
কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে, ঠিক আছে। এবারে এই সার্কেলটার ইকুয়েশন কার্টেশিয়ানে না দিয়ে যদি পোলারে থাকে তাহলেও দেখ, যেমন ধর আগের দিন বোধহয় তোদের একটা অঙ্ক এমনটা আমি দেখিয়েছিলাম, দেশাই দেখ। তাহলে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই দ্য রিভলিউশন আর ইকুয়াল টু 2a cos থিটা অ্যাবাউট ইনিশিয়াল লাইন। তাহলে এই অঙ্কটাও করার দরকার নেই, এরও ভলিউম 4/3 পাই আর কিউবই হবে। কেন না, এটাও তো সার্কেলেরই ইকুয়েশান। আগের ক্লাসে দেখ এরিয়াতে আমি দেখিয়েছিলাম এই সার্কেলের সেন্টার কি হবে আর রেডিয়াস কি হবে। এই সার্কেলের রেডিয়াস এ হয়, মনে করে দেখ আগের দিন এরিয়াতে আমি দেখিয়েছিলাম আর ইকুয়াল টু 2a cos থিটা, আর ইকুয়াল টু 2a sin থিটা, বা আর ইকুয়াল টু এ হলে কি হয়। তাহলে এটাও তো সার্কেলের ইকুয়েশান এবং এই সার্কেলের রেডিয়াস হচ্ছে এ। তাহলে এই সার্কেলের রেডিয়াস যদি এ হয়ে থাকে, এরিয়া চ্যাপ্টারে আমি দেখিয়েছিলাম, নতুন করে আর আমি দেখাচ্ছি না। তাহলে এর রেডিয়াস যদি এ হয়ে থাকে তাহলে এর ভলিউম কি হবে, মানে এটা যদি সার্কেলটাকে যদি এক্স অ্যাক্সিস বা ইনিশিয়াল লাইন, এখানে ইনিশিয়াল লাইন বলেছে, তাহলে পোলারে ইনিশিয়াল লাইনটা মানে এক্স অ্যাক্সিস, তাহলে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে যদি ঘোরানো হয়ে থাকে তাহলে যে স্পিয়ারটা তৈরি হবে তার ভলিউম কি হবে, ওই একই তো হবে, 4/3 পাই আর কিউব। আর এর জায়গায় এখানে এ হবে, মানে এর ভলিউমটা কি হবে না 4/3 পাই, এর ভলিউম হবে 4/3 পাই এ কিউব। ওকে, তাহলে আলাদা করে অঙ্কটা করার দরকার হয় না। এবার কেউ যদি অঙ্ক করতে চাস করে দেওয়া যেতে পারে, সেটা কোনো সমস্যা নয়, ঠিক আছে। কেউ যদি মনে হয় যে আমি এভাবে মনে রাখবো না, আমি অঙ্ক ক্যালকুলেশন করে করতে পারিস বাবা, সেটা কোনো সমস্যা নেই, টাইম যাবে, এছাড়া কিছু না। ওকে, তাহলে আলটিমেট আমার বক্তব্য হচ্ছে এইটা, আর ইকুয়াল টু 2a cos থিটা, সার্কেলের ইকুয়েশন এটা দেওয়া থাক, বা তোর যদি এইটা দেওয়া রয়েছে দেশ, এইটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, বা তোকে প্যারামেট্রিক ফর্মে দিয়ে দিল এই সার্কেলের ইকুয়েশনটা, বলল এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, দিয়ে বলল এই সার্কেলটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে বা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে। তাহলে যে স্পিয়ারটা পাবো তার ভলিউম কি হবে, একই হবে রে বাবা, আলাদা তো কিছু হবে না, এই 4/3 পাই আর কিউব। তাহলে সে ওই প্যারামেট্রিকে থাক, পোলারে থাক, কার্টেশিয়ানে থাক, সার্কেলটা তো সার্কেল, একটা ডাক নাম একটা ভালো নাম এরকমভাবে বল। এখন ধর এই ধর অভিনন্দন, ওর ভালো নাম হচ্ছে অভিনন্দন, ওর ডাক নাম ধরো দেয়া হলো অভিনন্দনের ডাক নাম কি দেবো, আচ্ছা যা হোক একটা ওর ডাক নাম যা হোক একটা আছে, তো সে মানুষটা তো সেম, ঠিক আছে। তো ধরলাম অভিনন্দনের ডাক নাম হচ্ছে বাবাই, তাহলে এখন বাবাই আর অভিনন্দন মানুষটা তো সেম, আমরা ধরো যারা ওকে অভিনন্দন বলে ডাকি, ওর বাড়িতে ধর ওকে বাবাই বলে ডাকে, তাহলে আলটিমেট কি মানুষটা তো সেম রে বাবা। তো সেম জিনিস এসে সার্কেলটা কার্টেশিয়ানে থাক, প্যারামেট্রিকে থাক বা পোলারে থাক, সার্কেলটা সার্কেল এবং তার রেডিয়াস এ। ওকে, তাহলে অঙ্কগুলো আলাদা করে করার কোনো মানে হয় না, একটু রেজাল্টগুলোকে মনে রাখ তাহলেই ভালো, যে অঙ্ক করার সেটা করতে হবে। তাহলে আলটিমেট আমি বললাম যে এ ধরনের যদি থাকে তাহলে কি করব আমরা, জাস্ট সার্কেল রিলেটেড যদি থাকে ভলিউম আমরা 4/3 পাই আর কিউব, শুধু রেডিয়াসটা দেখে নিবি কি আছে, ব্যাস। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে দেখ এই অঙ্কগুলো একটু আমি করার চিতরে ব্যাপারটা একটু দেখে নে। সলিউশন কি বলছে, দ্য ভলিউম অফ দ্য সলিড অফ রিভলিউশন ফর্ম বাই দ্য রিভলভিং অফ দ্য ইলিপস দিস মেজর অ্যাক্সিস। তাহলে এই যে ইলিপসটা রয়েছে কার রেসপেক্টে ঘোরানো হচ্ছে, মেজর অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট যে কার রেসপেক্টে ঘোরানো হচ্ছে। তাহলে ধর আমি একটা ছোট্ট করে একটা ইলিপস এঁকে ফেলি, ধর এটা হচ্ছে একটা ইলিপস, এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের মাইনর অ্যাক্সিস। তাহলে এই ইলিপসটাকে কার রেসপেক্টে ঘোরানো হচ্ছে, মেজর অ্যাক্সিসের রেসপেক্টে, মানে আলটিমেট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে। ওকে, তার মানে আলটিমেট ইলিপসটাকে কার রেসপেক্টে ঘোরানো হচ্ছে না এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে। খুব ভালো কথা। তাহলে এই যে ইলিপসটা দেখতে পাচ্ছি, ইলিপসের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে,
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে অবশ্যই এই ইলিপসের এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a0, এটার কোঅর্ডিনেট হচ্ছে b,0, এটার কোঅর্ডিনেট হচ্ছে -a,0 আর এটার কোঅর্ডিনেট হচ্ছে -b,0। তাহলে এই ইলিপসটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে। তাহলে যে ইলিপসয়েডটা আমি পাবো, 3 ডাইমেনশনে ইলিপসয়েডটা পাবো, সেই ইলিপসয়েডের ভলিউমটা বের করতে বলেছে। ক্লিয়ার? ওকে। তাহলে আলটিমেট মেজর অ্যাক্সিস মানে কি? তার মানে আমি দেখলাম এক্স অ্যাক্সিস এবং কিসে আছে? কার্টেসিয়ানে আছে। ব্যাস। তাহলে এর ভলিউমটা কি করে বের করব? না, এর ভলিউম বের করার ফর্মুলাতে পাই একটা আসবে, এটা স্বাভাবিক কথা। তাহলে 0, এটা অরিজিন হচ্ছে 0, তাহলে 0 থেকে এ নিয়ে নাও, তাহলে 0 থেকে এ নিয়ে নাও। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরাই, ফর্মুলা কি বলে? না ওয়াই স্কোয়ার ডিএক্স। একটু আগে আমি ফর্মুলাটা বলেছি, এই যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরানো হয়, ভলিউম বের করার ফর্মুলা ফাই এ টু বি ওয়াই স্কোয়ার ডিএক্স। তার মানে আলটিমেট কি হয়ে গেল? ফর্মুলা হচ্ছে এখান থেকে ওয়াই স্কোয়ার ডিএক্স। এবার 0 থেকে এ নেওয়া মানে এই দিকের পোর্শনটা হলো, আমার তো টোটালটা বলেছে, আমাকে কি বলেছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এমনটা বলেনি। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে বলতো এটোকা রাখতাম, তার মানে এদিকেরটা দরকার। তাহলে এদিকেরটা দরকারের জন্য আমি কি করব? সামনে একটা 2 গুণ করে দেবো, দিলে এই দিকের পোর্শনটা চলে আসবে। অথবা ইন্টিগ্রেশনের রেঞ্জ -a থেকে a তে নিয়ে নে, তাহলে হবে। তখন তাহলে আর 2 গুণ করার দরকার হবে না। ওকে, যেটা সুবিধা তোদের মনে হবে সেভাবে অঙ্কটা করবি, ঠিক আছে? তাহলে আলটিমেট আমি এমনটা পাচ্ছি। এবারে এটা সমান কি হবে? না 2 পাই 0 টু a, ওয়াই স্কোয়ার দরকার, এখান থেকে আমি ওয়াই স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব। তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা বি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এমনটা পাচ্ছে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি কি পাচ্ছে? না বি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ডিএক্স। তাহলে 2 পাই এটা বি স্কোয়ার, বাইরে বের করে দে, ইন্টিগ্রেশন করে দে, এটা এক্স মাইনাস এক্সের কিউব বাই 3a স্কোয়ার, এটা 0 থেকে a। তাহলে 2 পাই বি স্কোয়ার, এ যদি বসিয়ে দিই এ, এটা হয়ে যাবে a কিউব বাই 3a স্কোয়ার, 0তে তো 0 হয়ে যাবে। তাহলে 2 পাই বি স্কোয়ার, এটা কত হচ্ছে রে বাবা? এটা হচ্ছে এই থাকছে না, হ্যাঁ। তাহলে 1 মাইনাস 1/3a, তার মানে আলটিমেট 3, 2 এর 3 মানে এটা 4 এর 3 পাই বি স্কোয়ার এ। তাহলে এটাই কি হয়ে গেল? আমার ভলিউম হয়ে গেল। ঠিক আছে, যে এই ইলিপসটাকে যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই, যে ইলিপসয়েডটা তৈরি হবে তার ভলিউম হচ্ছে দিস, 4 এর 3 পাই বি স্কোয়ার এ। ওকে, তাহলে 4 এর 3 পাই বি স্কোয়ার এ, তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস। ওকে, তাহলে কিভাবে আমরা অঙ্কগুলো হচ্ছে আমরা দেখলাম। ওকে, এবারে ধর এই অঙ্কটাকে মেজর অ্যাক্সিস না দিয়ে বললো মাইনর অ্যাক্সিসের জন্য ঘোরানো হচ্ছে। তাহলে কি বললাম? জাস্ট আমি এখানে একটু বলে দিই, এই অঙ্কটাকে মেজর অ্যাক্সিসের রেসপেক্টে না বলে মাইনর অ্যাক্সিসের রেসপেক্টে এটাকে ঘোরানো হচ্ছে, তাহলেও তো আমি একটা ইলিপসয়েড পাবো। তাহলে তার ভলিউম কি? এটা মেজর অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হয়েছিল, বললাম এই অ্যাক্সিসের রেসপেক্টে এটাকে ঘোরাচ্ছি। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরাই, তাহলে এই ইলিপসটা যেটা রয়েছে এর ভলিউম যদি আমাকে বের করতে দেয়, তাহলে আমি কিভাবে বের করব? একই মেকানিজম। তাহলে ওয়াই একই মেকানিজম, তখন ফর্মুলাটা কি করব? না ভি দ্বারা লিখলাম ফর্মুলাটা। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাচ্ছে, তার মানে আলটিমেট ফর্মুলা এক্স স্কোয়ার ডি ওয়াই আসবে। কোন অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এখানে। তাহলে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরাই, তাহলে এক্স স্কোয়ার ডি ওয়াই, সামনে ফর্মুলা অনুযায়ী একটা পাই আসবে। আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরাই, এখান থেকে 0 থেকে বি নিয়ে নাও, তাহলে 0 থেকে বি নিয়ে নাও। আর তাহলে নিচের পোর্শনটাও আছে, তার জন্য সামনে একটা 2 পাই নিয়ে নাও। তাহলে 2 পাই 0 থেকে বি এক্স স্কোয়ার ডিওয়াই। ওকে, এবারে আমি এক্স স্কোয়ারের ভ্যালু তো পেয়ে যাব, তাহলে ওখানে আলটিমেট যদি বসিয়ে দিই, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সারটা কি আসবে তখন? তোদের জন্য আমি ছেড়ে গেলাম, ডট ডট করে লিখে দিলাম। এটার অ্যান্সারটা আসে
4/3 এটা বি স্কোয়ার এ হয়, এটা এ বি স্কোয়ার হয়। যদি রেজাল্টটাকে মনে রাখতে পারিস তাহলে তো খুব ভালো। মেজর অ্যাক্সিসের রেসপেক্টে 4/3 বি স্কোয়ারে মেজর অ্যাক্সিস হলে, আর মাইনর অ্যাক্সিস হলে 4/3 এ বি স্কোয়ার। ওকে, তাহলে কি বললাম, যদি এটাকে মাইনর অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হতো তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করতাম। ওকে, ও হো সরি একই জিনিস লিখে দিয়েছি তো, এটা বি স্কোয়ার এ ছিল, ও সরি একই জিনিস লিখেছি, এ স্কোয়ার বি হবে। হ্যাঁ, এটা বি স্কোয়ার এ ছিল, এটা এ স্কোয়ার বি, একই লিখে দিয়েছিলাম। তাহলে 4/3 এ স্কোয়ার বি। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। দিস, এটা কি বলছে, একটু অঙ্কগুলো দেখে নে রে বাবা, খুব সোজা টাইপের অঙ্ক, এগুলো কিচ্ছু নেই, ফর্মুলা মনে রাখলে যে কোনো অঙ্ক হয়ে যায়। দ্য ভলিউম অফ দ্য সলিড রিভলিউশন, আচ্ছা এক মিনিট বাবা ওয়েট কর। নে, ভাবছিলাম এসিটা অন করব না, ঠিক আছে, কিন্তু দেখছি এত গরম লাগছে পারা যাচ্ছে না। দেখ এবারে দেখ কি বলছে, দ্য ভলিউম অফ দ্য সলিড অফ রিভলিউশন ফর্ম বাই দ্য রোটেশন অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে এখানে একটা প্যারাবোলা দেওয়া রয়েছে, কার রেসপেক্টে ঘোরানো হচ্ছে, যেটা আমি সবসময় বলেছি অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ভলিউম রিভলিউশন বা সারফেস রিভলিউশন সবসময় তোর চোখ যাবে কোথায়, যে কার্ভটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে এবং কোন অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এইটা প্যারাবোলাটা রয়েছে এবং কি না এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, ভালো কথা। তাহলে একটা প্যারাবোলা ছোট্ট করে এঁকে ফেল, ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। তাহলে এটা হয়ে গেল আমার প্যারাবোলাটা। তাহলে এই প্যারাবোলাটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর এক্স ইকুয়াল টু 2, দিস এক্স ইকুয়াল টু 2, এইটা এই যে বাউন্ডেড এক্স ইকুয়াল টু 2 ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে আলটিমেট আমার কোন ভলিউমটা বের করতে হবে না, এই যে ভিতরের এইটা, এই প্যারাবোলাটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরানো হয় তাহলে যে প্যারাবোলাটা তৈরি হচ্ছে তার ভলিউমটা আমাকে বের করতে বলেছে। ওকে, চলো অঙ্কটা করা যাক। তাহলে এর ভলিউমটা বের করব কি করে, রিকোয়ার্ড ভলিউম, তাহলে পাই তো একটা আসবে। আচ্ছা, এখানে হচ্ছে অরিজিনে 0 0 আর এক্স ইকুয়াল টু 2 হলে তাহলে এটা হচ্ছে 2,0, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 থেকে 2, 0 থেকে 2, 2 থেকে 0 নেওয়া যাবে না তা না, সামনে একটা নেগেটিভ আসবে, তো নেগেটিভ এলে সমস্যা নেই, ভলিউম তো আর নেগেটিভ হবে না, নেগেটিভটাকে আমরা মড আকারে নিয়ে নেবো, নেগেটিভ সাইনটা নেব না, নিউমেরিক্যাল ভ্যালু নেব শুধু, ব্যাস তাহলেই হলো। তাহলে 0 থেকে 2 এটা নিয়ে নিলাম, তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, তাহলে ফর্মুলা বলছে ওয়াই স্কোয়ার ডিএক্স, তার মানে পাই ইন্টিগ্রেশন 0 to 2, এবার ওয়াই স্কোয়ার সমান এই যে কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে বসিয়ে দে, তাহলে 4ax dx, তার মানে 4a পাই, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 2, 0 থেকে 2, তার মানে আলটিমেট 4a পাই, বসিয়ে দিলে এটা 4/2, তার মানে আলটিমেট 4 2 8, 8a পাই, দেখ তো 8a পাই। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এই যে প্যারাবোলারটা যেটা রয়েছে এর ভলিউম হচ্ছে 8a পাই। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ, এটা কি বলছে না, দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই দ্য রিভলিউশন অফ দ্য পোর্শন অফ দ্য কার্ভ, দেশ এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কার রেসপেক্টে ঘোরানো হচ্ছে, বাউন্ডেড বাই দ্য লাইন এক্স ইকুয়াল টু 2a অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, খুব ভালো কথা। তাহলে যদি তাই হয় তাহলে এটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটা অরিজিন, দেশ তাহলে এখানে হাইপারবোলাটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে যদি তাই হয় এই যে এখানে ভার্টেক্সটা যেটা রয়েছে এর কোঅর্ডিনেট a0, ওকে ভার্টেক্সটা, আর এক্স ইকুয়াল টু 2a, এখানে আর একটা ডেটা দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু 2 এর মধ্যে, তাহলে এক্স ইকুয়াল টু 2 এটা হচ্ছে দেশ, ধরলাম এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2a, তার মানে আলটিমেট
এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে 2a, 0। তাহলে এই পোর্শনটা যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হয় তাহলে যে সলিডটা তৈরি হবে তার ভলিউম বের করতে বলেছে। খুব ভালো কথা, তাহলে এর ভলিউমটা বের করে ফেলি। তাহলে ইন্টিগ্রেশন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাচ্ছে, তার মানে ওয়াই স্কোয়ার ডিএক্স। রেঞ্জ কী হবে, এখানে এ, এখানে হচ্ছে 2a, এক্সের রেঞ্জ, তাহলে এ থেকে 2a, সামনে একটা ফর্মুলা অনুযায়ী পাই আসবে, তার মানে আলটিমেট পাই ইন্টিগ্রেশন এ টু 2a ওয়াই স্কোয়ার। কার্ভের ইকুয়েশনটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আলটিমেট এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সঙ্গে এখানে ডিএক্স। তাহলে পাই এক্সের কিউব বাই 3 মাইনাস এ স্কোয়ার এক্স এ থেকে 2a। তাহলে এটা হয়ে গেল পাই 2a যদি বসিয়ে দিই কত হচ্ছে রে বাবা, 2 2 4 2 8, 8 a কিউব বাই 3 মাইনাস এটা বসালে 2a কিউব, এ যদি বসাই মাইনাস এ কিউব বাই 3, আর এটা হচ্ছে প্লাস এ কিউব। দেখ তো রে বাবা এমনটা হচ্ছে কি না, ক্যালকুলেশনটা একটু করে ফেল। তাহলে এটা হয়ে যাচ্ছে 8/3 মাইনাস 2 মাইনাস 3 প্লাস 1 এ কিউব। তাহলে আলটিমেট এটা কত হচ্ছে, ক্যালকুলেশন কর না। তাহলে 8/3 এটা হচ্ছে মাইনাস 1/3 মাইনাস 1, হ্যাঁ, তার মানে 8 মাইনাস 1 মাইনাস 3/3, তাহলে 5/3। তাহলে 5/3 পাই এ কিউব। তাহলে কারেক্ট অপশান হচ্ছে 5/3 আছে। যা, কোথায় ভুল হলো রে, 5/3 তো হচ্ছে না, ও না 5 কেন রে, 4, সরি, এটা 4 হবে, 3 একে 4, 4/3, 4/3। হ্যাঁ, এবারে ধর কোনো কারণে এখানে একটা অপশান ছিল 5/3, ঠিক আছে, পরীক্ষার সময় কি তাড়াহুড়ো তো থাকবে না, এত তো দেখার সময় হবে না, ক্যালকুলেশন ভুল করে 5/3 হলো। ধর কোনো একটা অপশানের মধ্যে 5/3 ছিল, তখন কিন্তু আর চেক করবো না, দেখবে এই 5/3 অপশান হয়ে গেছে। এটা এমসিকিউতে একটা বড় সমস্যা। আর অপশানগুলো দেখবি এমন থাকে, ছেলে মেয়ে ভুল করলে যে অ্যান্সারটা আসবে সেটাই অপশানে দেওয়া থাকে। অ্যাকচুয়ালি কি যারা কোশ্চেন করে তারা তো এক্সপার্ট না, এক্সপার্ট হওয়াটা উচিত। এখন ওয়েস্ট বেঙ্গলে এসএসসির যারা কোশ্চেন করে তারা কতটা এক্সপার্ট আমি বলতে পারছি না, কারণ প্রত্যেক পরীক্ষাতে তো শুনি কোশ্চেন গাদাগুচ্ছের করে ভুল থাকে, প্রাইমারি, তারপরে কি বলে আপার প্রাইমারি, তারপরে তোর এএসএলএসটি হ্যান ত্যান ভুল থাকে তো অনেক। ওয়েস্ট বেঙ্গলে এরা কতটা এক্সপার্ট যারা কোশ্চেন করে বলতে পারবো না, বাট অন্যান্য সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় এরা তো এক্সপার্ট অনেকটাই, তো দীর্ঘ বছর ধরে এরা কোশ্চেন করে আসছে, তো ওরা জানে যে ছেলে মেয়ে কোন জায়গাটা ভুল করবে এবং ভুল করলে কোন অ্যান্সারটা আসবে সেটাই অপশানের মধ্যে থাকে, ঠিক আছে। যাক, ওটা কি করা যাবে, একটু সিনসিয়ার হয়ে অঙ্কগুলো করতে হবে আর কি। তাহলে 4/3 পাই এ কিউব, তার মানে কারেক্ট অপশান হচ্ছে দেশ। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এইবারে দেখ, আমি এখনো পর্যন্ত কিন্তু কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের অঙ্কগুলোই করছি। ও সুব্রত লাইভ ক্লাসে জয়েন করেছিস, আচ্ছা, বাহ, ঠিক আছে, ওকে। দেখ তাহলে এবারে দেখ, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের অঙ্কগুলো করছিলাম, ঠিক আছে। তো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের অঙ্কগুলো যে করলাম, এইবারে কথা হচ্ছে এই যে কার্ভগুলো দেওয়া ছিল, ধর দিস, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তোরা সবাই জানিস, এটা একটা প্যারাবোলা, দুনিয়ার সবাই জানে, এটা একটা ইলিপস, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই জানে। তাহলে এ ধরনের কার্ভ কি হবে, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এ দেখতে কেমন সবাই জানে। তো কোশ্চেন হচ্ছে এমন কার্ভ দিল যেটা হচ্ছে আমার আননোন, যেমন হচ্ছে দিস, এই কার্ভটা দেখতে কেমন হবে আমি জানি না, কিন্তু বলছে কোশ্চেনে যে কার্ভটা আমার কি রয়েছে, এইটা রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। কার রেসপেক্টে ঘোরাচ্ছি না, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাচ্ছি। ওকে, তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, তাহলে যে সলিডটা তৈরি হবে তার ভলিউম বের করতে দিয়েছে। এইবারে আমরা প্রবলেমে পড়ে গেলাম যে কার্ভটা দেখতে কেমন, তাহলে কার্ভটা দেখতে কেমন এগুলো
কার্ভটাকে আঁকতে হবে, তার জন্য কার্ভ ট্রেসিং প্রয়োজন। ওকে, তাহলে একটু ব্যাপারটা দেখে নিই। সলিউশন মানে এই অঙ্কগুলো যেগুলো দেখ বংশীধর সাউয়ের বইতে আমি আগেও বলেছি, শুধু বংশীধর সাউ নয়, যতগুলো মার্কেটে এসএসসি রিলেটেড বই আছে, বংশীধর সাউ, অক্সিজেন পাবলিকেশান, সাঁতরা, তপতি, আরও দুই একটা কী সব দেখছিলাম, ঠিক আছে, কোনো বই সাফিসিয়েন্ট নয়। কোনো বইয়েতে কমপ্লিট যে যে জিনিসগুলো আছে প্রয়োজন সেটা দেওয়া নেই, ঠিক আছে। তো যেগুলো দেওয়া নেই সেগুলো আমি আলাদা করে এভাবে করিয়ে দেব, ঠিক আছে। এভাবে আলাদা করে আমি কোশ্চেনে দেখ বাবা, এমসিকিউ হলে কি হতো, 4টে অপশান দেওয়া থাকতো, আমার সেখানে 4টে অপশান দেওয়া নেই, ঠিক আছে। ওরা 4টে অপশান দিয়ে দিলেই এমসিকিউ হয়ে যায়, এছাড়া তো কিছু নয়। তো আমার কথা হচ্ছে সেই যে যে অঙ্কগুলো আলাদা করে প্রয়োজন হবে, আমার মনে হবে যে হ্যাঁ এই অঙ্কগুলো এ বইতে নেই কিন্তু দরকার, সেগুলো আমি এভাবে করিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তো দেখ তাহলে যদি এইরকম কিছু আননোন কার্ভ দেওয়া থাকে তাহলে একটু আমাকে দেখতে হবে, আগের এরিয়াতে যেমন দুটো আননোন কার্ভ কীরকম দেখতে হবে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। কিছু আননোন কার্ভ স্ট্যান্ডার্ড আননোন কার্ভ, ঠিক আছে, মানে পরীক্ষাতে খুব আসে, বিভিন্ন পরীক্ষাতে। তো ওই কার্ভগুলো আমি মোটামুটি করে দিচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করবি তাহলে হয়ে যাবে, বা কিভাবে আঁকতে হয় সেটা আমি বলে দিচ্ছি। ধর এই যে কার্ভটা রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার এ মাইনাস এক্স, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে এই কার্ভটা দেখতে কেমন সেটা একটু আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। হ্যাঁ, দেখতে কেমন সেটা একটু ভাবনা চিন্তা করতে হবে। তো এই কার্ভটা আগের দিন না 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 এই কার্ভটা আগের দিন বোধহয় করাইনি, ঠিক আছে, এই কার্ভটা আগের দিন করাইনি, আগের দিন অন্য দুটো কার্ভ করেছিলাম। দেখ এখানে দেখ ওয়াই এর ইভেন ডিগ্রি রয়েছে, তাহলে আগের ক্লাসে আমি বলেছিলাম, তাহলে ওয়াই এর যেহেতু ইভেন ডিগ্রি রয়েছে তার মানে কার্ভটা এখান থেকে আমি কি বলতে পারবো, কার্ভটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে এটা থেকে আমি বলতে পারবো কার্ভটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ওকে, হয়ে গেল। যদি এটা এক্স এর ইভেন ডিগ্রি থাকতো তাহলে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, কিন্তু এটা এক্স এর ইভেন ডিগ্রি নেই, গুণ কর এক্স স্কোয়ার আর এক্স এর কিউব, তাহলে এক্স এর শুধু ইভেন ডিগ্রি নেই, এখানে এক্স এর অড ডিগ্রি আছে, তাহলে আমি বলতে পারবো না, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ওয়াই এর ইভেন ডিগ্রি রয়েছে তার মানে এটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, এক নম্বর কথা। সেকেন্ড কথা, এখানে দেখ এই কার্ভটাতে দেখ এক্স যদি 0 হয় এখানে বসিয়ে দে 0, তাহলে ওয়াই 0, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এক্স যদি 0 হয় তাহলে ওয়াই 0। আবার এক্স যদি এ হয় এখানে বসিয়ে দে, এক্স ইকুয়াল টু যদি এ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আমি এখান থেকে দুটো জিনিস দেখতে পাচ্ছি, এক্স যদি 0 হয় তাহলে কি হচ্ছে না ওয়াইটাও 0, এক্স যদি এ হয় দিস, তার মানে এখান থেকে আমি বলতে পারি কার্ভটা 0 0 দিয়ে পাস করেছে, কার্ভটা A0 দিয়ে পাস করেছে, ব্যাস আর কিছু দেখতে হবে না। এখান থেকেই আমরা বলে দিতে পারবো রাফলি কার্ভটা দেখতে কেমন হবে, ঠিক আছে। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা অরিজিন, যদি তাই হয় 0 0 দিয়ে পাস করেছে, 0 0টা কোথায়, নিশ্চয়ই অরিজিন। A0 পয়েন্টটা কোথায়, না নিশ্চয়ই এমন একটা জায়গা A0 পয়েন্টটা, ওকে। এবং এটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি সিমেট্রিক হয় তার মানে রাফলি যদি কার্ভটাকে আমি আঁকার চেষ্টা করি এমনটা হয়। আরও কিছু জিনিস চেক করলে আরও ভালো বোঝা যায়, তো আমাদের তো অত সময় নেই, তার জন্য আমরা জাস্ট এটোকা দিয়েই বলে দিচ্ছি, একটু মনে রাখার চেষ্টা কর কয়েকটা জিনিস, আরও কিছু জিনিস দেখলে আরও ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। যে এর পরে কী হবে 2a, ধর এখানে যদি আমি 2a নিই, মানে এই যে এক্স ইকুয়াল টু এর জায়গায় যদি আমি এক্স ইকুয়াল টু 2a নিই তাহলে কী সমস্যা হবে, জাস্ট একটু আমি বলে দিই। ধর এক্স ইকুয়াল টু 2a যদি নিয়ে থাকি, এখানে যদি বসিয়ে দিই তাহলে কী হবে, ওয়াই স্কোয়ার 2a a মাইনাস 2a, আচ্ছা এটা স্কোয়ার হবে a মাইনাস 2a, তার মানে আলটিমেট দেখ এখানে একটা মাইনাস পাবি, তাহলে যে কোনো ভ্যালু হোক না কেন এখানে সামনে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস যদি হয় এটা ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, √অফ মাইনাস মানে ইমাজিনারি, তার মানে আলটিমেট এই কার্ভের এই দিকে কোনো পার্ট নেই, ঠিক আছে। মানে আমি এই মানে কার তো মনে হতে পারে যে স্যার কার্ভটা তো এরকমও হতে পারে, আপনি এরকম এঁকেছেন,
এই এরকম এরকমও তো হতে পারে, তাই এও তো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, ঠিক আছে। কিন্তু না বাবা, ওই রকম হবে না। কেন? এই দিকের পার্ট কার্ভের নেই। কেন নেই না, এই যে এ যদি হয় এদিকে কি হবে, এর এপারে 2a, তার 2a যদি হয় এখানে বসিয়ে দিয়ে এক্সের জায়গায়, দেখবি ওয়াইটা ইমাজিনারি চলে আসছে, তার মানে হবে না। যাক, এগুলো এই মুহূর্তে এত কিছু আমি বলছি না, জাস্ট রাফলি যতটুকা ছোট ছোট অঙ্ক করার জন্য যতটুকু দরকার আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে লুপটা পেয়েছি আমি, এর ভলিউম আমাকে বের করতে বলেছে। কার রেসপেক্টে ঘোরাচ্ছি? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। খুব ভালো কথা। তাহলে ভলিউম সমান কি হবে? ভলিউম সমান ইন্টিগ্রেশন, এখানে অরিজিনে 0, এখানে a, তাহলে 0 থেকে a, ফর্মুলা বলছে ওয়াই স্কোয়ার ডিএক্স, আর একটা সামনে একটা পাই আসবে, ঠিক আছে। তার মানে আলটিমেট পাই 0 টু a ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার সমান এইটা কার্ভের ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার a মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে। তার মানে পাই এটা হয়ে যাচ্ছে এটা 0 থেকে a, এটা a এক্স স্কোয়ার মাইনাস এক্সের কিউব, এটা হয়ে গেল ডিএক্স। তার মানে পাই এটা হয়ে যাচ্ছে a এক্সের কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এটা 0 থেকে a। তাহলে পাই, এবার ভ্যালুগুলো বসিয়ে দিলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 4 বাই 3 মাইনাস এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 4 বাই 4, 0তে তো 0 হয়ে যাবে এমনটা। তার মানে আলটিমেট কি হচ্ছে রে বাবা, 1/3 মাইনাস 1/4, তাহলে 3 4 12 করলে 4 মাইনাস 3 মানে 1/12, তার মানে 1/12 পাই a টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার কারেক্ট অপশান। ওকে, তাহলে এই রকম যদি কার্ভটা দেওয়া থাকে তাহলে এর অ্যান্সার দিস, এভাবে পাবো। তাহলে কার্ভটাকে কীভাবে আঁকলাম দেখলি, দুটো জিনিস শুধু আমি এখানে মিনিমাম দুটো জিনিস দিয়ে বলে দিয়েছি যে দিস। আর একটা কথা হচ্ছে, যেহেতু আমাকে ভলিউম বের করতে হবে, এক্স্যাক্ট কার্ভটা কেমন সেটা না জানলেও হয়। কেন? রাফলি আমি যদি জাস্ট বললাম যে এভাবে বলছি যে তোরা ভুল করে কেউ কার্ভটা এভাবে এঁকে ফেললি, আমি ধরলাম কার্ভটাকে কেউ এভাবে এঁকে ফেললি, এভাবে এঁকে ফেললি, তো তাতে কি এসে যায়? তোর কি ভলিউম কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। ওইদিকে কার্ভের পার্ট আছে তো আছে, আমাকে তো আর পরীক্ষায় দেখছে না যে তুমি কার্ভটা কীরকম এঁকেছো, সেটা দেখছে না। আমার এই পোর্শনটাকা দরকার, এই পোর্শনটা আমরা পেয়ে গেছি, তা ভুল করেও যদি তুই এঁকে ফেলিস তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আচ্ছা, অন্তত এসএসসিতে কোনো সমস্যা নেই, অনার্সে হলে সমস্যা হতো। আচ্ছা চলো, তাহলে এভাবে আমরা যদি আননোন কার্ভ পাই তাহলে এভাবে আমরা ভলিউম বের করতে পারি। ওকে, সেম অঙ্ক এটা রয়েছে, শুধুমাত্র তোদের জন্য ছেড়ে যাচ্ছি একই অঙ্ক, এখানে 2 রয়েছে, আর কিছু না, ওই এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স। ওকে, এইরকম কিছু কার্ভ যেগুলো ইম্পর্টেন্ট কার্ভ, অজানা কার্ভ আমি বলে দেবো এভাবে, ঠিক আছে। ওকে, তাহলে এই অঙ্কটা তোরা করে ফেলবি। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাতে বলেছে, ভলিউম হবে 4/3 পাই 4 পাই বাই 3 এমনটা আসবে, ঠিক আছে। অঙ্কটা করে ফেলবি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখ, এই অঙ্কটা করা যাক। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করলাম সব কার্টেসিয়ানে ছিল। কোন কোঅর্ডিনেট সিস্টেমে ছিল? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ওই এক্স ওয়াইয়ের গল্প ছিল। এবারে কিন্তু পোলারে আছে, আর থিটার গল্প, তার মানে পোলারে আছে। ওকে, তাহলে এবার যদি কোনো কার্ভ পোলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে এবং যদি ইনিশিয়াল লাইনের রেসপেক্টে যদি ঘোরানো হয়, তার ভলিউম বের করতে হবে। ওকে, তো দেখি তাহলে এখানে কি দেওয়া রয়েছে, দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই দ্য রিভলভিং অফ দ্য কার্ডয়েড। তাহলে এটা হচ্ছে আমার একটা কার্ডয়েড, আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। কার রেসপেক্টে ঘোরাচ্ছে? না ইনিশিয়াল লাইন, অ্যাবাউট কার রেসপেক্টে ঘোরাচ্ছে? ইনিশিয়াল লাইন। ব্যাস, আর তো কিছু দরকার নেই, এ দুটো জানলেই হয়ে যাবে। তাহলে এই যে কার্ডয়েডটা আর ইকুয়াল টু a 1 মাইনাস কস থিটা, তাহলে কার্ডয়েডটা দেখতে কেমন হয়? না কার্ডয়েডটা দেখতে হয় দিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, দিস ও, আর ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন, ঠিক আছে। ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে আমার কার্ডয়েডটা। ভালো কথা। আচ্ছা তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে এটাকে যদি আমি ইনিশিয়াল লাইন ভাবি, তাহলে কার্ভের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে? সলিউশন দেখে নে। কার্ভের ইকুয়েশনটা রয়েছে আর ইকুয়াল টু a 1 মাইনাস কস থিটা।
খুব ভালো কথা। আমি কি দেখলাম কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে, না এই কার্ডয়েডটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে। ওকে, তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে। ফর্মুলা কি বলে ভলিউম বের করার? জাস্ট ভি দ্বারা লিখলাম 2/3 পাই আর কিউব সাইন থিটা ডি থিটা। ঠিক লিখলাম তো? দেখে নেওয়া যাক একটু। যদি পোলারে থাকে, হ্যাঁ পোলারে যদি থাকে 2/3 পাই আর কিউব সাইন থিটা, কার রেসপেক্টে? ও এক্স যদি ইনিশিয়াল লাইন হয়। এটা থেকেই পরীক্ষাতে বেশি কোশ্চেন আসে, বাকি দুটো ফর্মুলা অত বেশি লাগে না। তাহলে দিস ফর্মুলা 2/3 পাই আর কিউব সাইন থিটা যদি ইনিশিয়াল লাইনের রেসপেক্টে কার্ভটাকে ঘোরানো হয়, তাহলে যদি তাই হয়, দেখ এখানে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, কার্ভের ইকুয়েশন দিস। তাহলে এবার থিটার রেঞ্জটা দরকার। থিটার রেঞ্জটা কি করে পাবো? দেখ আমি এমনিতেই বোঝা যাচ্ছে কার্ডয়েডটা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে যদি ভাবি 0 থেকে পাই বা পাই থেকে 0 যা লিখবি হবে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে, বা যদি তুই ক্যালকুলেশন করে দেখতে চাস কিভাবে দেখবি, আগেও বলেছিলাম এটা হচ্ছে পোল, ওটা কি পোল, পোলে আর ইকুয়াল টু কি হয়? 0 হয়। পোলে কি হয়? আর ইকুয়াল টু 0। তাহলে কার্ভের ইকুয়েশন হচ্ছে এইটা। তার মানে এ 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। তার মানে কস থিটা ইকুয়াল টু কত রে বাবা? 1। হ্যাঁ ঠিক লিখলাম তো, কস থিটা ইকুয়াল টু 1। তাহলে কস থিটা ইকুয়াল টু যদি 1 হয়, হ্যাঁ কস থিটা ইকুয়াল টু 1 হলে তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 0। থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, আর হচ্ছে থিটা 0 হচ্ছে আর পাই হচ্ছে, তাই না? দেখ তো রে বাবা, থিটা 0 হচ্ছে আর পাই হচ্ছে না? থিটা 0 থেকে এত পর্যন্ত থিটা 0, হ্যাঁ ঠিকই করলাম তো। তাহলে কস থিটা কস 0, কস 0 এর ভ্যালু তো 1, হ্যাঁ কস 0 এর ভ্যালু 1 0। ওকে, তাহলে ওখানে কত? থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি থিটা 0 হয়, এই ইনিশিয়াল লাইন এত দূর পর্যন্ত ভাব, এভাবে একটা লাইন ভাব, এই এখানে 0, তাহলে কত দূর পর্যন্ত? এত দূর পর্যন্ত আসবে। তাহলে আলটিমেট কত? 0 থেকে পাই। তাহলে এটা হয়ে যাচ্ছে 0 থেকে পাই, বা তুই পাই থেকে 0 নিতে পারিস, সামনে একটা মাইনাস আসবে, আর কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে 0 থেকে যদি পাই নিয়ে নিই, ব্যাস এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, আর তো কিছু নেই। ওকে, এবার এটাকে আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখ তো 2/3 পাই 0 থেকে পাই আর কিউব, মানে এটা হয়ে যাবে এ কিউব 1 মাইনাস কস থিটা, এটার হোল কিউব, এটা হয়ে যাচ্ছে সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে 2/3 পাই এ কিউবটাকে বাইরে বের করে দে, 0 থেকে পাই 1 মাইনাস কস থিটা, এটার হোল কিউব। আচ্ছা, এটাকে দেখ সাইন ডি থিটা, এটাকে এভাবে ইন্টিগ্রেশন কর, ডি অফ 1 মাইনাস কস থিটা করে দে। ডি অফ 1 মাইনাস কস থিটা করলে এটা তো 0 হয়ে যাবে, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, আবার একটা মাইনাস আছে, তাহলে প্লাস সাইন থিটা, ব্যাস লিখতেই পারি। এবার যখনই আমি এভাবে লিখলাম, তাহলে 2/3 পাই এ কিউব, এটা সমান হয়ে যাবে 1 মাইনাস কস থিটা হোল টু দি পাওয়ার 4/4, 0 থেকে পাই। তাহলে 4টাকে বাইরে বের করে দে, তাহলে এটা হয়ে যাবে 4টা বাইরে বেরোলে 2 কেটে যাবে 6, 1/6 পাই এ কিউব। এবার পাই বসিয়ে দে, তাহলে 1 মাইনাস কস পাই হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস কস 0 হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা কস পাইয়ের ভ্যালু -1 বসালে তাহলে +2 হয়ে যাবে, তার মানে 1/6 পাই এ কিউব 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর কস 0 ভ্যালু তো 1, তাহলে এটা থাকবে না, তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে রে বাবা? 16, তাই তো? 2 দিয়ে 16, হ্যাঁ তাহলে 16 যদি হয় তাহলে 2 একটা কাটবে, তাহলে 8/3 পাই এ কিউব। দেখ তো রে অপশান আছে, হ্যাঁ 8/3 পাই এ কিউব।
8/3 পাই a কিউব। ওকে, এইটা হচ্ছে অপশানটা। তাহলে আলটিমেট কি হলো না, এর অ্যান্সার কি হলো 8/3 পাই a কিউব। ব্যাস, যদি পোলারে যদি থাকে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে যদি ঘোরানো হয়, ব্যাস এই ফর্মুলা। তাহলে ফর্মুলাটা জানলে আলটিমেট শুধু এইটাই হচ্ছে আমার মনে রাখতে হবে, আর কিছু নেই। দেখ, ফর্মুলাটা জানলেই হয়ে গেল। নেক্সট অঙ্কতে যাই। দিস, এটাও কি ওই একই, এটাও একটা কার্ডয়েড। আগেরটা মাইনাস দেওয়া ছিল a1 - cos θ, এখানে কার্ডয়েডটা প্লাস দেওয়া রয়েছে। আর কিছু না, একই জিনিস, একই ভলিউম, সবই একই, ছবিটা শুধু একটু আলাদা হয়। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ইনিশিয়াল লাইন। এটাই হচ্ছে এই কার্ডয়েডটার ডায়াগ্রামটা, আর কিছু না। তাও এরও ভলিউম কী হবে, একই হবে, আলাদা কিছু হওয়ার নেই। করে ফেলবি বাবা, দেখবি একই জিনিসই পাবি। তাহলে আলটিমেট মাইনাস হোক বা প্লাস হোক, কার্ডয়েড ছবি নিয়ে আমার সমস্যা নেই। ওই 0 থেকে পায়ের মধ্যে আমরা ওই ফর্মুলা ইউজ করব, ওর ভলিউম পেয়ে যাবো। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এটা তো আমি একটু আগেই বলে দিয়েছি। আচ্ছা, এবারে দেখ, এইটা প্যারামেট্রিকে আছে। এবার এটা কিসে আছে, প্যারামেট্রিকে আছে। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড ফর্ম বাই দ্য রিভলিউশন অফ দ্য ওয়ান আর্ক অফ দ্য সাইক্লয়েড। তাহলে এটা কিসের ইকুয়েশন না, এটা হচ্ছে একটা সাইক্লয়েডের ইকুয়েশন। তার একটা আর্কে বেসের রেসপেক্টে, কার রেসপেক্টে ঘোরানো হচ্ছে, বেসের রেসপেক্টে এই সাইক্লয়েডটাকে যদি ঘোরানো হয়, তাহলে যে এটা তৈরি হবে, যে তোর থ্রি ডাইমেনশন ফিগারটা তৈরি হবে, তার যে ভলিউমটা, সেই ভলিউমটা আমাকে বের করতে বলেছে। ওকে, এবং এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে না, দেখতে পাচ্ছি এটা প্যারামেট্রিকে আছে। কোনো সমস্যা নেই, প্যারামেট্রিকে আছে, তো প্যারামেট্রিকের ফর্মুলা ইউজ করব। ওকে, দেখ তাহলে এই অঙ্কগুলো একটু দেখে রাখবি বাবা। বংশীধর সাহের বইতে শুধু কার্টেসিয়ান আর পোলারটা ছিল, প্যারামেট্রিকটা ছিল না, তাই আমি করে দিচ্ছি। ঠিক আছে, যদি এ ধরনের অঙ্ক থাকে, প্যারামেট্রিকের অঙ্ক, ওকে, তাহলে কিভাবে অঙ্কটা করব। তাহলে এক্স ইকুয়াল টু এ থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ 1 - cos θ। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে সাইক্লয়েড 3 টাইপের ইকুয়েশন হয়। এটা একটা সাইক্লয়েডের ইকুয়েশন, দুটো প্লাস, এটাও একটা সাইক্লয়েডের ইকুয়েশন, একটা প্লাস একটা মাইনাস, এটাও সাইক্লয়েডের ইকুয়েশন। ঠিক আছে, আলাদা কিন্তু নয়, 3টে জিনিস মনে রাখবি। ওকে, তাহলে এই যে সাইক্লয়েডটা দেখতে কেমন, সেটা একটু আমাদের ভাবনা চিন্তা করতে হবে। এই সাইক্লয়েডটা হচ্ছে দেখতে হয় এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন, উল্টে দাও একটা কড়াকে, ব্যাস উল্টানো কড়ার মতো দেখতে হয় সাইক্লয়েডটাকে। ওকে, মানে এইটা হচ্ছে একটা আর্ক, ওয়ান আর্ক, এই যে বলা আছে ওয়ান আর্ক। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা সাইক্লয়েড স্টপ নয়, সাইক্লয়েড অ্যাকচুয়ালি এভাবে চলতে থাকে। তো তার একটা আর্ক তার বেসের রেসপেক্টে, বেস কোনটা, এইটা হচ্ছে বেস, এটাকে বলা হয় ওই সাইক্লয়েডের বেস। ঠিক আছে, হ্যাঁ বেস, তো হ্যাঁ বেসের রেসপেক্টে। তাহলে বেসের রেসপেক্টে আমাকে যদি এই সাইক্লয়েডটাকে এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হয়, এভাবে রিভলভ করা হয়, তাহলে যে ভলিউমটা জেনারেট হবে, সেই ভলিউমটা আমাকে বের করতে দিয়েছে। ওকে, সেই ভলিউমটা আমাকে বের করতে দিয়েছে। ব্যাস, চলো তাহলে যে কোনো, আমি বলেছিলাম না বেসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে তুমি এখানে দুটো ফর্মুলার যে কোনো একটা ইউজ করতে পারো। কোন দুটো আমি একটু বলে দিই। এই যে যেহেতু বেস হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস, তার মানে তুই এই ফর্মুলাটা ইউজ করতে পারিস। ওকে, অথবা এখানে এই ফর্মুলাটা বলেছিলাম, এক্স ওয়াই যে কোনো অ্যাক্সিস হোক না কেন, প্যারামেট্রিকে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আমি এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা করব। ঠিক আছে, আমার ঝামেলা কম। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড ভলিউম ভি দ্বারা ধর ডিনোট করলাম, ইকুয়াল টু কী হবে, পাই তো একটা আসবে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, ওয়াই স্কোয়ার ডি এক্স ডি থিটা সঙ্গে ডি থিটা, ব্যাস ডি থিটা কেটে গেল, ডিএক্স পড়ে থাকলো, ব্যাস হয়ে গেল।
এবার হচ্ছে থিটার রেঞ্জ নিতে হবে। এখানে থিটা কত, থিটা ইকুয়াল টু 0, এখানে থিটা কত না থিটা ইকুয়াল টু পাই, থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু পাই। তুই বলবি স্যার হলো কি করে, হ্যাঁ তুই বলবি হলো কি করে থিটা ইকুয়াল টু 0 আর থিটা ইকুয়াল টু পাই, ও না সরি পাই হবে, ভুল বললাম রে বাবা, পাই হবে না, ওটা 2 পাই হবে, পাই হবে না 2 পাই হবে, পাই হচ্ছে এখানে হয়, কেন 2 পাই হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, দেখ এটা 2 পাই হবে, রেঞ্জটাকে বের করব কি করে সেটা আমি বলে দিচ্ছি। দেখ এইটার উপরে, এটা কি এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই কোঅর্ডিনেট কি হয় 0 হয়, এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই কোঅর্ডিনেট 0 হয়, তাহলে এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই কোঅর্ডিনেট যদি 0 হয়, ওয়াই ইকুয়াল টু দিস, তার মানে a1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, ঠিক লিখলাম, হ্যাঁ যদি তাই হয় কস থিটা ইকুয়াল টু 1, হ্যাঁ কস থিটা ইকুয়াল টু 1, দেখ তাহলে কস থিটা ইকুয়াল টু 1, তাহলে কস থিটা যদি 1 হয় থিটার ভ্যালু কি হবে, থিটা ইকুয়াল টু 0, 2 পাই, 4 পাই, এভাবে এগোবে, তাই না রে বাবা, দেখ কস থিটা জেনারেল ভ্যালু থেকে লিখে দিলাম, তাহলে এটা 0, এটা 2 পাই, ওই যে একটু আগে বলছিলাম না সাইক্লয়েড কি হয় এভাবে এভাবে এগিয়ে যায়, তাহলে এখানে হচ্ছে থিটা ইকুয়াল টু 0, এখানে হচ্ছে থিটা ইকুয়াল টু 2 পাই, তারপর এখানে হচ্ছে থিটা ইকুয়াল টু 4 পাই, এভাবে আস্তে আস্তে এগিয়ে যায়, ঠিক আছে। তো ব্যাস হয়ে গেল, কস থিটা যদি 1 হয় থিটা জেনারেল ভ্যালু থেকে আমি এটা বলে দিতে পারি, তাহলে এটা 0, ওটা 2 পাই, এভাবে রেঞ্জগুলো বের করা হয় যদি প্যারামেট্রিকে থাকে, আর পোলারে থাকলে আর ইকুয়াল টু 0, পোলে আর 0 করে দাও, ওখান থেকে থিটার ভ্যালু পেয়ে যাবে, তাহলে তুমি বুঝে যাবে কোন রেঞ্জটা তোমার দরকার, ছবি না আঁকলেও তুমি বুঝতে পারবে যে কোন রেঞ্জের মধ্যে হচ্ছে, ছবিটা আঁকলে কি হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়, আর কিছু না। আচ্ছা তাহলে আলটিমেট আমাকে এই যে 0 থেকে 2 পাইয়ের মধ্যে আমাকে কি করতে হবে না এর ভলিউমটা আমাকে বের করতে হবে, ঠিক আছে ওকে। তাহলে রেঞ্জ 0 থেকে 2 পাই, এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, চলো ইন্টিগ্রেশন করা যাক। তাহলে পাই 0 থেকে 2 পাই ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার 1 মাইনাস কস থিটা, এটা হোল স্কোয়ার ডিএক্স ডি থিটা, এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে দে, তাহলে এখান থেকে আমি লিখে দিচ্ছি ডিএক্স ডি থিটা সমান কি হবে, এ তো কনস্ট্যান্ট থাকবে, এটা থিটার ডেরিভেটিভ 1 হয়ে যাবে, আর সাইন থিটা মাইনাস কস থিটা, তার মানে আলটিমেট এটাই আসছে, তাহলে এটা এ কিউব করে দাও, এটাকে এ কিউব আর এটা কিউব করে দে, আর তাহলে ব্যাস এটা ডি থিটা। দেখ তো রে বাবা এটা হয়েছে কিনা, একটু ক্যালকুলেশনটা দেখবি, ঠিক আছে। তাহলে যদি তাই হয় তাহলে আচ্ছা একটা সেই ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা ছিল না, কীরকম ছিল বলতো ফর্মুলাটা, দাঁড়া ফর্মুলাটা দাঁড়া, ইন্টিগ্রেশন 0 to 2a 11-12 ছিল, ঠিক আছে ফর্মুলাটা fx dx ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন 0 to a fx dx লিখতে পারি f of 2a minus x ইকুয়াল টু fx, ঠিক লিখলাম রে বাবা, যারা 11-12 পড়াস একটু দেখে বলতো এই ফর্মুলাটা ঠিক লিখেছি, অভিনন্দন তুই 11-12 পড়াস, কৃপা সিন্ধু তুই 11-12 পড়া, তুমি 11-12 পড়ো বাবা, কৃপা সিন্ধু বলে ফেলো, আর কে আছে 11-12 পড়ায়, চণ্ডীচরণ তুমিও 11-12 পড়াও, ঠিক লিখলাম তো, এটাই মনে হয় ফর্মুলাটা ছিল, এটাই ছিল না রে, হ্যাঁ এটাই ছিল, আরটা 0 হয় যদি ওটা মাইনাস হয়ে যায়, এটাই ছিল আমার যতদূর মনে পড়ছে, ঠিক লিখেছি তো রে,
এই যে রিপ্লাই পেয়ে গেছি। আচ্ছা চণ্ডী লিখেছে আমি পড়াইনি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা এটা আমার হ্যাঁ এটাই ছিল দেখি, আমার তো এটাই মনে পড়ছে, মানে অনেকদিন ফর্মুলাটা দেখা হয়নি না 11-12 জিনিসগুলো, এটাই ছিল। যাকে দেখা যাক, যদি অঙ্কটা ঠিক হয় তাহলে বুঝবো এটা ফর্মুলাটা এটা ছিল, আর ভুল হলে তাহলে জানবো ফর্মুলাটা এটা ছিল না। তবে এটাই ছিল আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা আর একজন কেউ রিপ্লাই করেছে, একটু তোরা একটু কনফার্ম কর না রে বাবা। হ্যাঁ এই যে অভিনন্দন লিখেছে, হ্যাঁ স্যার ঠিক আছে, ব্যাস তাহলে চলো চলো তাহলে এবার ফর্মুলা ইউজ করে দাও। অভিনন্দন বলে ফেলেছে, ঠিক আছে। দেখ এবার যদি তাই হয়, এই ফর্মুলাটা ইউজ করলে আমার একটু সুবিধা হবে। এই 2 পাই আছে না, এই জন্য আমি এটার কথা ভাবছি যে দেখ ফাংশনটাকে, হ্যাঁ অভিনন্দন, হ্যাঁ বলে ফেল রে বাবা, কিছু বলবি? কোনটা? এইটা 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 না, এটা এটা ভাঙছি না বাবা, এটা ভাঙছি না, রেঞ্জটাকে অর্ধেক করে দিচ্ছি। এই যে 0 থেকে 2 এ ছিল, 0 to a করে দিয়েছি 2 হবে, রেঞ্জটাকে দেখ 2 এর জায়গায় a করে দিচ্ছি, রেঞ্জটাকে অর্ধেক করে দিচ্ছি, এবং সেই রেঞ্জটা অর্ধেক হচ্ছে তার কন্ডিশনটা কি না, যদি এটা f(2a - x = fx) এমনটাই হয়, আর এটা যদি মাইনাস হতো তাহলে এটা 0 হয়ে যেত। এবার এবার হ্যাঁ এবার মনে পড়েছে আমার, এটা যদি মাইনাস হতো f(2a - x = -fx) হতো তাহলে এটা 0 হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা এই ফর্মুলাটা একটু দরকার পড়ে তোরা 11-12 বইটা একটু দেখে নিবি, ঠিক আছে, এসএনদের বইটা তো তোদের কাছে আছে, একটু দরকার পড়ে দেখে নিবি। তো আমি এইটা ক্যালকুলেশনটা করছি কেন জানিস তো, দেখ এইটা কিসের ফাংশন, থিটার ফাংশন, মানে এটা ক্যালকুলেশনটা করার কারণ হচ্ছে f(θ = 1 - cos θ এটার হোল কিউব, তাহলে f অফ এখানে 2 পাই আছে, তাহলে এই যে 2a - x, তাহলে 2 পাই - θ = কি হবে 1 - cos অফ 2 পাই - θ এইটার হোল কিউব। দেখ এমনটা আসবে। এবার cos 2 পাই - θ কি হয়, cos 2 পাই - θ, cos 2 পাই - θ এইটা থেকে 2 পাই হলো না, 2 পাই মানে কোথায় হচ্ছে, 2 পাই - θ মানে একটা পাই দুটো পাই দেশ এখানে, তাহলে ওখানে যদি হয় এটা অল সাইন ট্যান কস, তাহলে কসই থাকছে, তার মানে ওটাই থাকবে, তাহলে এটা হয়ে যাবে 1 - cos θ এটার হোল কিউব, মানে আলটিমেট ওটাই f(θ), আলটিমেট f(θ). তাহলে দেখ এইটা ইকুয়াল টু এইটা, এই ফর্মটা আমার এখানে চলে আসছে, f(2 - θ = f(θ), মানে এটা হচ্ছে, এটা যদি হয় ইন্টিগ্রেশন রেঞ্জটাকে 0 থেকে a করে দেবো, না করলেও হবে ইন্টিগ্রেশনটা করার জন্য, এটা না করলেও হবে। এবার ব্যাপারটা কি, মানে পাই সাইন পাই কস পাই এগুলোর ভ্যালু আমাদের সহজে মনে থাকে, 2 পাই হলে বের করতে হবে, আর তো কিছু নয়। এটা যে এই ফর্মুলাটা যে এখানে ইউজ করতে হবে তার কোনো মানে নেই, না করলেও চলবে, ও 0 থেকে 2 পাইয়ের মধ্যে ইন্টিগ্রেশন জেনারেলভাবে করে দে তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমি এবার ইন্টিগ্রেশনটাকে 2 পাই করে দিলাম, 2 করে দিলাম, আর এটা 0 করে দিলাম, বাইরে এটাকে 2 নিলাম, হ্যাঁ, আর a কিউবটাকেও বাইরে বের করে দে, a কিউবটাকেও বাইরে, ওহো যা ইন্টিগ্রেশনটা পালিয়ে যাচ্ছে কেন, হ্যাঁ, আর এই a কিউবটাকে বাইরে বের করে দে। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে 1 - cos θ এটার হোল কিউব dθ, ওকে। আচ্ছা এবারে একটু ফর্মুলা ভাবনা চিন্তা করতে হবে, যদিও তোরা জানিস সে ফর্মুলাগুলো সব, সেটা হচ্ছে cos 2θ = হয় 1 আচ্ছা এটা থিটা, cos θ = 1 - 2 cos স্কোয়ার θ/2, আর এটা হচ্ছে 2 sin স্কোয়ার θ/2 -1, তাহলে এটা 1 - cos θ আছে, তার মানে আলটিমেট 1 - cos θ মানে 2 cos স্কোয়ার, এই যে 1 - cos θ আছে তাই তো, হ্যাঁ, ওহো
এটা মানে 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এবারে দেখ 1 মাইনাস কস থিটা আছে মানে তাহলে 1 মাইনাস কস থিটা যদি হয় তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা সমান হয়ে যাবে 2 পাই এ কিউব 0 থেকে পাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটার হোল কিউব ডি থিটা। তার মানে আলটিমেট এটা কত হচ্ছে রে, 2 2 4 2 8, বাইরে বের করে দে, 8 2 16, 16 পাই এ কিউব 0 থেকে পাই, এটা হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 6 থিটা বাই 2 ডি থিটা। ঠিক আছে, এবার থিটা বাই 2টাকে টি ধরে নে, তাহলে 1/2 ডি থিটা ইকুয়াল টু ডিটি। তার মানে থিটার রেঞ্জ যদি বের করিস, থিটা আর হচ্ছে টি, 0 তে 0, পাইয়ে হচ্ছে পাই বাই 2, তাহলে 16 পাই এ কিউব, আবার 2 একটা আসবে 2, 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 60 ডি থিটা, সরি ডিটি, ঠিক আছে, এমনটা পেয়েছি। ওকে, এইবারে কোথায় লিখবো রে, জায়গা খুঁজে পাচ্ছি না, এখানে লিখছি, এই জায়গাটায় আমি লিখছি রিডাকশান ফর্মুলা। এটাকে 11-12-এ যেভাবে ইন্টিগ্রেশন করেছিলি সেভাবে করতে পারিস, এটাকে 4 আর স্কোয়ার করে, কিন্তু বড় হবে। তার থেকে যদি তুই রিডাকশান ফর্মুলা তোরা ইউজ করিস তাহলে এটা খুব সহজে হয়ে যায়। কিভাবে দেখ, রিডাকশানে একটা ফর্মুলা ছিল 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার n ডি থিটা ইকুয়াল টু কী হয়, n-1/n i n-2। এই ফর্মুলাটাকে একটু মনে রাখ রে বাবা, তাহলে কি হবে, আচ্ছা 1 মিনিট, ফর্মুলাটাকে একটু মনে রাখ, যা এমন একটা জায়গায় লিখলাম, ঠিক আছে, এখানেই বক্স করে দিই, এই ফর্মুলাটাকে মনে রাখার চেষ্টা কর। ঠিক আছে, তাহলে কি হবে, এক লাইনে ইন্টিগ্রেশনটা হয়ে যায়। ঠিক আছে, n-1/n i n-2, দেখ কীভাবে হয়ে যাবে, দেখ তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কী হবে, এটা 32 পাই এ কিউব। ওকে, বসিয়ে দে, জাস্ট আমি এক লাইনে হয়ে যায়, আমি ভেঙে ভেঙে তোদেরকে দেখাই এই জায়গাটা থেকে কিভাবে পাচ্ছি। এনের জায়গায় কত আছে, 6 আছে, একটু দেখে নে বাবা, 6 আছে, এনের জায়গায় 6 বসিয়ে দে, তাহলে কত হবে, 6 বসালে 5/6, তাহলে এটা হচ্ছে 5/6 হলো। এখানে এনের জায়গায় 6 বসালে কত হচ্ছে, i4, 6 - 2 i4। এবার i4 এর ভ্যালু বের করবো, তাহলে কি করবো, এবারে এনের জায়গায় 4 বসাবো, 4 যদি বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে 3/4, এটা হচ্ছে 3/4। ওকে, এটা 4 বসালে এনের জায়গায় i2 বসালে, এবার এনের জায়গায় 2 বসাবো, 2 বসালে 1/2, আর 2 বসালে i0 এর ভ্যালু কি হবে, এখানে যদি এখান থেকে কি করে পাবো, দেখ এই যে i0 এটার ভ্যালু হয় এখান থেকে, এনের জায়গায় 0 বসিয়ে দে, তাহলে ও আচ্ছা এখানে একটা থিটা হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এনের জায়গায় 0 বসিয়ে দে, তাহলে এটা 1, তাহলে ডি থিটা, তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন করলে কি হয়, হ্যাঁ এটা হচ্ছে 0 থেকে পাই/2 ডি থিটা, এটা ইন্টিগ্রেশন করলে কি হয়, থিটা 0 থেকে পাই/2, তার মানে আলটিমেট কত, পাই/2। এগুলো মুখে মুখে হয়ে যায়, আমি ভেঙে ভেঙে লিখছি তোদের বোঝানোর জন্য। এই ইন্টিগ্রেশনটা ও ফর্মুলা ইউজ করলে 2 সেকেন্ডে অ্যান্সার বলে দেওয়া যায়, তাহলে এটা হয়ে যাবে পাই/2। ওকে, এবার এটাকে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি আর এটাকে গুণ করলাম না। ওকে, এইবারে বা তোরা 11-12-এর মতো করেও করতে পারিস বাবা অঙ্কটা, এই ইন্টিগ্রেশনটা কোনো সমস্যা নেই, যেটা তোদের সুবিধা মনে হবে সেটা করবি। আর একটা জিনিস আমার একটু বলার আছে এই অঙ্কটাতে, সেটা হচ্ছে যারা 11-12 SLST দিবি
দেখবি আমার ওই ইমপ্রপার ইন্টিগ্রালের পরে দেখবি বিটা গামা আছে, বিটা গামা ওই জায়গাটায়। তাহলে বিটা গামা ফাংশন, বিটা গামা ফাংশন দিয়েও এই ইন্টিগ্রেশনটাকে আমরা করতে পারি। আমি একটু দেখিয়ে দিই কিভাবে করা যায়। এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে কত, এইটা, তাই তো? আমি জাস্ট এই ইন্টিগ্রেশনটা সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে ইন্টিগ্রেশনটা যেটা রয়েছে এইটা, এই ইন্টিগ্রেশনটা আমি করছি, ঠিক আছে? বিটা গামা দিয়ে যদি কেউ সলভ করিস, 0 to π/2 sin to the power 60 dt, sin to the power 60 dt, ঠিক আছে? বিটা গামা দিয়ে তাহলে আমি এটা সলভ করার চেষ্টা করছি। দেখ, এর জন্য কয়েকটা ফর্মুলা একটু আমি বলে দিই। যারা 11-12টা SLST দিবি, দেখবি আমার ওই বিটা গামার লেকচারে দেখবি পেয়ে যাবি, ওখানে নোট লেকচারে দেওয়া আছে, ঠিক আছে? কিছু কিছু ইন্টিগ্রেশন বিটা গামা দিয়ে করলে আবার সোজা হয়। এটা সমান হয় 2 ইন্টিগ্রেশন 0 to π/2 cos to the power 2m-1 থিটা sin to the power 2n-1 থিটা d থিটা, m আর n হচ্ছে গ্রেটার দ্যান 0। ওকে, এবারে দেখ, এইটাকে আমি ওভাবে সাজাতে পারি। এই ইন্টিগ্রেশনটাকে আমি যদি বিটা গামা দিয়ে করি, কিভাবে করব? এই ইন্টিগ্রেশনটাকে আমি ওভাবে সাজাতে চাইছি। তাহলে ওভাবে যদি সাজাতে হয়, তাহলে 0 থেকে π/2, আচ্ছা, cos to the power 2 × ½ -1 থিটা লিখতেই পারি। তাহলে কি হবে? 2 2 কেটে গেল, 1 - 1 0, cos to the power 0 মানে 1, তাহলে এখানে তো cos নেই, তাহলে আমি এটা লিখতেই পারি। আচ্ছা, t দিয়ে লিখবো, থিটা না, এখানে t আছে। ওকে, আর সাইনটাকে কিভাবে লিখতে পারি? sin to the power 2 × 7/2 -1 t dt। দেখ, 2 2 কেটে যাচ্ছে, 7 - 1 6, এভাবে লিখতে পারি। আচ্ছা, আর একটা কাজ করি, এই যে একটা দেখ 2 এখানে ছিল, এই 2টাকে সমেত নিচ্ছি আমি, তাহলে বোঝাতে আমার সুবিধা হবে। ওহো, এই 2 সমেত আমি ইন্টিগ্রেশনটা করছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে, নইলে আবার একটা হাফ চলে আসবে, ঠিক আছে? এখানে আমি 2 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখ, আলটিমেট এই ফর্মে চলে এলো। ওকে, তাহলে যখন এই ফর্মে চলে এলো, তাহলে আলটিমেট তুই কি লিখতে পারবি? বিটা, এই যে এম আর এম এন, তাহলে কসের মাথায় যেটা রয়েছে, মানে এখানে দেখ কম্পেয়ার কর, এই এম এর জায়গায় কে রয়েছে? হাফ, তাহলে হাফ, আর ওই এনের জায়গায়, এই এনের জায়গায় কে রয়েছে? 7/2, তাহলে 7/2। ওকে, তাহলে এইটা হয়ে গেল। এর পরের ফর্মুলা বিটা গামাতে তোরা কি শিখে এসছিস না? বিটা এম এন ইকুয়াল টু কী হয়? গামা এম গামা এন গামা এম প্লাস এন। এবার এই ফর্মুলাটা ইউজ করে দিবি, তাহলে এটা কি হয়ে যাবে? গামা হাফ গামা 7/2 আর গামা 1/2 প্লাস 7/2। ওকে, এবারে আরও ফর্মুলা, যেটা আমি ফর্মুলাগুলো এখানে লিখে দিচ্ছি। গামা হাফ, এটার ভ্যালু হয় √π, গামা 1 প্লাস এক্স সমান হয় এক্স গামা এক্স, এক্স যদি রিয়েল নাম্বার হয়, গামা 1 প্লাস এন কি হয়? এন ফ্যাক্টোরিয়াল, এন যদি ন্যাচারাল নাম্বার হয়। ওকে, মোটামুটি এই কয়েকটা ফর্মুলা একটু বললাম। তারপরে বিটা গামা তো তোদের দেখবি অ্যাপে লেকচার দেওয়া রয়েছে, ওখান থেকে একটু দেখে নিবি যারা 11-12 দিবি। তাহলে এটাকে আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি তোদের কীভাবে বিটা গামা দিয়ে হয়। এবার এটাকে কিভাবে ভাববি? দেখ, গামা হাফ মানে হচ্ছে √π, দেশ একেবারে ভাঙবি, 7/2 একেবারে লেখ। 7/2 থেকে তুই কি লিখতে পারিস? 1 + 5/2 লিখলে এটা হয়। তাহলে এই ফর্মুলা ইউজ যদি করিস, তাহলে 5/2 সামনে আসবে, তাহলে এখানে একটা 5/2 আসবে। এরপরে কি আসবে? গামা এক্স মানে গামা 5/2 আসবে। আমি একেবারে লিখব গামা 5/2। এই গামা 5/2 আবার কীভাবে লিখতে পারি? মানে 5/2টাকে কীভাবে লিখতে পারি? 1 + 3/2। তাহলে এই গামা 5/2 এটা আবার কি হয়ে যাবে? 3/2 সামনে আসবে, এখানে আসবে গামা 3/2। 3/2টাকে আমি কীভাবে লিখতে পারি? 1 + হাফ। তাহলে আলটিমেট এই 3/2 এটা হাফটা কি আসবে? বাইরে আসবে, আর গামা
হাফ পড়ে থাকবে। ওকে, এবারে গামা হাফ এর ভ্যালু কত, এই যে দেখতে পাচ্ছিস √পাই, তাহলে এটা হয়ে যাবে কত √পাই। এগুলো এক লাইনে হয়ে যাবে বাবা, প্র্যাকটিস যখন থাকবে। আমি বোঝাচ্ছি বলে ভেঙে ভেঙে দেখাচ্ছি বলে সময় যাচ্ছে, কিন্তু এগুলো এক লাইনে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, আর এটা কত হবে দেখ, 7 × 8, 8 যদি হয় 8/2 মানে 4, তাহলে গামা 4। 4 কী ধরনের নাম্বার, ন্যাচারাল নাম্বার। এই ফর্মুলা 4টাকে কীভাবে লিখতে পারি, 1 + 3 মানে এটা কী হবে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে নিচেরটা হবে কি 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আলটিমেট কী হচ্ছে এখানে, এই ভ্যালুটা আমি পাচ্ছি। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা করেছিস, এই ইন্টিগ্রেশনটা রিডাকশান দিয়ে যদি করিস, এই যে রিডাকশান ফর্মুলা দিয়ে যদি করিস, তাহলে এভাবে হবে, এই ভ্যালুটা পাবি। আর যদি রিডাকশান না দিয়ে বিটা গামা দিয়ে করিস, এটা পাবি, একই অ্যান্সার হবে। বসালে দেখবি একই ভ্যালু পাবি, আলাদা কিছু পাবি না, কেটে কুটে দেখবি একই ভ্যালু পাবি। ওকে, তো যার যেটা সুবিধাজনক মনে হবে সে অঙ্কটাকে সেভাবেই করবি বাবা, ঠিক আছে, যার যেটাতে সুবিধাজনক মনে হবে। কারোর যদি মনে হয় রিডাকশান ফর্মুলাতে আমার সুবিধাজনক, এই ছোট্ট ফর্মুলাটা মনে রাখলে এক লাইনে হয়ে যাচ্ছে। কারোর যদি মনে হয় যে না বিটা গামা ফাংশন দিয়ে করব, যারা 11, 12 এসএলএসটি দিবি তাদের তো বিটা গামা করেছিস, তাহলে তাদের জন্য এটা আবার সুবিধাজনক, যেটা মনে হবে, বা 11, 12 যেভাবে পড়েছিস। ওকে, চলো তাহলে এভাবে আমরা অঙ্কটা দেখলাম যে যদি প্যারামেট্রিকে থাকে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব। ওকে, তাহলে এইটা একটু কাটাকুটি করতে হবে, করলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। কাটাকুটি করলে কত হচ্ছে রে, দেখ না এটা কত হচ্ছে, 3 × 2 = 6, তাহলে 6 হলে এটা 32, তো তাহলে 2 × 2 = 4, 2 × 2 = 4, 4 × 2 = 8, 4 × 8 = 32, তাহলে এটাও কেটে যাবে। হ্যাঁ, তার মানে আলটিমেট আমি পাবো 5a³ π², এটাই হচ্ছে অ্যান্সার, 5a³ π²। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এই যে এটার অ্যান্সার হচ্ছে ভলিউম হচ্ছে দিস। ওকে, বা ইন্টিগ্রেশন করে দেখবি ওই একই জিনিসই পাবি, আমি আর এটা ক্যালকুলেশন করলাম না। আচ্ছা, সাইক্লয়েডটা তাহলে এভাবে যদি থাকে হয়ে গেল। এবারে সাইক্লয়েডটা যদি দুটোই প্লাস থাকে, আগেরটাতে দুটো মাইনাস ছিল, প্যারামেট্রিকে দুটোতে মাইনাস ছিল, এবার আমি বলতে চাইছি সাইক্লয়েডটা যদি দুটো প্লাস থাকে তাহলে কি হবে, তাহলে তখন কিভাবে ভাবনা চিন্তা হবে যদি দুটো প্লাস থাকে। ঠিক আছে, কোনো চেঞ্জ নেই, একই রকম রে বাবা। সাইক্লয়েডটা দুটো যদি প্লাস থাকে তখন কার্ভটা দেখতে এমনটা হয়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। রেঞ্জটা তখন কি হয় একটু বলে দিই, এখানে হচ্ছে থিটা = হয় -পাই, আর এখানে থিটা হচ্ছে হয় পাই, আর কোনো চেঞ্জ নেই। তাহলে একই ফর্মুলা, একই সব কিছু, তাহলে ভলিউম বের করব কি করে, -পাই থেকে পাই, সামনে পাই, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বলছি, এই যে বেস পয়েন্টের রেসপেক্টে, তাহলে y² dx dθ × dθ, ব্যাস হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল পুরো আগের মতো, আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, ওই একই অ্যান্সারই পাবো। 5 কত পেয়েছিলাম যেন, π² a³, তাহলে 5 π² a³, একই অ্যান্সারই পাবো। ওকে, ব্যাস। এবারে যদি একটা প্লাস একটা মাইনাস দেয়, এটাও একটা সাইক্লয়েড, কার রেসপেক্টে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, একটা প্লাস একটা মাইনাস, থিটাতে প্লাস এটা মাইনাস। ওকে, যদি হয় তখন কি করব, একই ব্যাপার। এবার সাইক্লয়েডটা হয় এমনটা, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিস। এবারে সাইক্লয়েডটা হয় এমনটা। ঠিক আছে, ওই যে একটা প্লাস একটা মাইনাস যদি হয় তখন সাইক্লয়েডটা কেমন হয়ে যায়, এমনটা হয়ে যায়। ঠিক আছে, একই ব্যাপার, এটা -পাই থেকে পাই, এখানে থিটা হচ্ছে -পাই থেকে থিটা = পাই। ওকে, ব্যাস। ওই রেঞ্জের মধ্যে যদি আমি এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বলেছি একই ফর্মুলা দিয়ে করা যেতে পারে, জাস্ট বলে দিলাম একই ফর্মুলা দিয়ে করা যেতে পারে। ঠিক আছে, ওকে, এক্স অ্যাক্সিস বলেছে মানে ওই একই ফর্মুলা, ইন্টিগ্রেশন রেঞ্জ বসিয়ে দিবি, হয়ে যাবে। এটার অ্যান্সারটা আবার বোধহয় আলাদা হবে। হ্যাঁ, এটার অ্যান্সারটা π² a³ হবে, এর অ্যান্সারটা π² a³ হবে।
বাড়িতে একবার দেখে নিস এটা অ্যান্সারটা আসছে কিনা, পাই স্কোয়ার এ কিউব। ওকে, ওই একই ফর্মুলা হবে, এক্স অ্যাক্সিস তো বলেছে, তার মানে ভলিউম বের করার ফর্মুলা কি হবে, পাই মাইনাস পাই থেকে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স ডি থিটা ডি থিটা। ব্যাস, ওয়াই জানি, এখান থেকে বসিয়ে দে স্কোয়ার, ডিএক্স ডি থিটা, থিটার রেসপেক্ট ডেরিভেটিভ করে বসিয়ে দে, রেঞ্জ জানি, ব্যাস ক্যালকুলেশন করবো, অঙ্ক শেষ। ওকে, নেক্সট অঙ্কতে যাই। এবারে দেখো এই অঙ্ক, এই টাইপের অঙ্ক কি বলেছে, ঠিক আছে, এই টাইপের অঙ্ক কি বলেছে এবার একটু এটা দেখা যাক। সলিউশন, find the volume of the solid of revolution obtained by the rotating the area included between the curve। একটা কার্ভ বলা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর কিউব, আর একটা কার্ভ বলা আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এর কিউব। কার রেসপেক্টে ঘোরানো হয়েছে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। এতক্ষণ পর্যন্ত এটা কার্টেশিয়ানে আছে, কার্ভের ইকুয়েশনগুলো দেখে বুঝতে পারছি এগুলো কার্টেশিয়ানে আছে, কোনো সমস্যা নেই, কার্টেশিয়ানে আছে, এক্স ওয়াই আছে মানে কার্টেশিয়ানে আছে, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করেছিলাম সবগুলোতে একটা করে কার্ভ ছিল, এখানে দেখ দুটো কার্ভ রয়েছে। এই দুটো কার্ভের ভিতরে যে পোর্শনটা, সেই পোর্শনটাকে যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই তাহলে যে সলিডটা জেনারেট হচ্ছে তার ভলিউম বের করতে বলেছে, আগেরগুলোর মতো নয়, ঠিক আছে। তো এটাকে কিভাবে ভাবনা চিন্তা হবে সেটা একটু দেখে নে। এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই টাইপের অঙ্ক যদি দেয় আর সঙ্গে চারটে অপশান দিয়ে দিল, ঠিক আছে, হ্যাঁ চারটে অ্যান্সার দিয়ে দিল, তাহলে দেখ এই টাইপের কার্ভগুলো কীরকমভাবে সলভ করা যায় সেটা একটু দেখে নে। মোটামুটি যতগুলো টাইপ হয় আমি বলে গেলাম, ঠিক আছে। দেখ আচ্ছা, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এর কিউব, এই কার্ভটা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এর কিউব, এই কার্ভটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, এমনটা, ঠিক আছে। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এর কিউব কার্ভটা দেখতে এমনটা হয়, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর কিউব এই কার্ভটা দেখতে হয় এমনটা। ওকে, এমনটা হোয়াইট কালারে যেটা আঁকলাম এই দুটো হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর কিউব, ইয়েলো কালারে যেটা আঁকলাম দিস। তাহলে এদের মধ্যে যে কমন পোর্শন দিস, এইটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘোরানো হয় তাহলে যে ভলিউমটা জেনারেট হবে তার ভলিউমটা বের করতে বলেছে, ঠিক আছে। এবারে কিভাবে অঙ্কটা করবি, ফার্স্ট আমার কি দরকার, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা দরকার, তবে না অন্য কথা, একটু দেখে নে। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন কি করে বের করব, দুটো কার্ভকে জাস্ট সলভ করব, ছোটোবেলা থেকে পড়ে আসছি সবাই মাধ্যমিক থেকে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এর কিউব, আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর কিউব, এমনটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটু সলভ করার জন্য তাহলে কি করি দেখ, এখান থেকে আমি ওয়াই সমান কি পাবো, এক্স টু দি পাওয়ার 3/2, হ্যাঁ 3/2 এমনটা পাচ্ছি। সেই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এর কিউব ছিল, এটাকে আমি কি লিখছি, এই ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দে, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 এটার হোল কিউব, ঠিক করছি তো, দেখ তো রে বাবা। তাহলে এক্স টু দি পাওয়ার, হ্যাঁ ঠিকই তো হচ্ছে দেখতে পাচ্ছি 8, আর এটা হচ্ছে 3 3 9 3 27, হ্যাঁ হ্যাঁ 27, তাহলে 3 3 9 3 27 27, আর এটা 2 2 4 2 8, এমনটা। এমনটা দেখ তো, তাহলে মোটামুটি আমি এমন একটা জায়গায় পৌঁছেছি। যদি এমনটা হয় এখান থেকে আমি লিখছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 27/8 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার কমন নে, তাহলে 1 মাইনাস
এক্স টু দি পাওয়ার কত হবে রে বাবা? এক্স স্কোয়ার যদি কমন নিস, 8 2 16, কত হচ্ছে দেখ না। কত হচ্ছে রে দেখ তো। হ্যাঁ, কত নেব রে বাবা? বল না বল না বল দেখি একটু। 27 8 এটা রয়েছে, তাহলে 27/8 যদি হয় তাহলে এটা 2 বাদ দিলে কত নিতে হবে বলতো? এটা ঠিক করলাম তো? হ্যাঁ, দেখ তো ঠিক করেছি তো রে বাবা? এভাবে লেখা যায় তো? 11/8 নাকি? হ্যাঁ, ঠিক করলাম তো? দেখ তো এটা, দেখ যদি এমনটা হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে এক্স এর ভ্যালু একটা 0 পাবো, এটুকা কনফার্ম। আর এখান থেকে আমি এক্স এর ভ্যালু একটা 1 পাবো। বাকি কি পাবো আমার দরকার নেই, বাকি যেগুলো আছে সেগুলো আমার প্রয়োজন নেই, আমার রিয়েল ভ্যালু দরকার। ঠিক আছে, চণ্ডীচরণ কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ চণ্ডী বলে ফেলো বাবা, বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ বলো। ও এটা 9/3 হবে এইটা? আচ্ছা, 3-এর কিউব ছিল, 3-এর, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3-এর 2 3-এর 2 আর 3-এর 2, ঠিক তো? তাহলে এটা 9/8 হবে না রে? হ্যাঁ 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 ঠিক। 9 বাই, ও সরি 9/2, 9/2, ঠিক ঠিক ঠিক। এটা 9/2, ওটা একটু বাবা ঠিক করে নাও। ঠিক আছে, ওটা 9/2 হবে, ভুলটা ওখানে হয়ে গেছে। ঠিক আছে, একটু ঠিক করে নে রে বাবা, আমি একদম সব স্কোয়ার করে দিচ্ছি। ঠিক বলেছে চণ্ডীচরণ, ঠিক বলেছে রে বাবা, একটু ঠিক করে নে এটা। এটা 9/2, তাহলে এটা হয়ে যাবে 9/2, এটা হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ আচ্ছা, এটা যদি 9/2 হয় তাহলে স্কোয়ার যদি কমন নিই তাহলে কত হচ্ছে? 7/2 নাকি? 7/2, 2 2 4, না 7/2 না, আরও তো স্কোয়ার প্লাস 7/2 করলে 11 হয়ে যাবে, তাহলে এটা 11 নয়, এটা 9 আছে, তাহলে এটা নিতে হবে 5/2, 5/2। হ্যাঁ দেখ তো রে বাবা, এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5/2, এমনটা হচ্ছে কি না? তাহলে যদি এমনটা হয় তাহলে দেখ এখান থেকে এক্স ইকুয়াল টু 0 হবে, এটাকে আমরা কনফার্ম। আর এখান থেকে এক্স ইকুয়াল টু 1 হবে, এটা আমরা কনফার্ম। ঠিক আছে, এখান থেকে এক্স ইকুয়াল টু 0 পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 0। আর এখান থেকে এক্স ইকুয়াল টু 1 পাবো, এটাকে কনফার্ম। বাকি অন্য কি ভ্যালু হচ্ছে আমার দেখে লাভ নাই। তাহলে এক্স যদি 0 হয় এখানে যদি বসিয়ে দিস তাহলে ওয়াই ইকুয়াল টু 0, এক্স যদি 1 হয় তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে ওয়াই ইকুয়াল টু 1। তার মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে কার্ভটা, এই যে কার্ভটা আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি? 0 0 এখান দিয়ে পাস করেছে, এই যে x0 আর 1 1, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে গেল 1 1। ওকে, এবার আমাকে ভলিউমটা বের করতে হবে। কিভাবে ভলিউমটা বের করব? না ভলিউমটা বের করব, একটু সবাই দেখে নে রে বাবা। দেখ, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে 1, 0, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? 1, 0। ওকে, এইবারে আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, নাহলে একটু লিখে রাখলাম। এখান থেকে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু 0 হলে তখন এখান থেকে আমি কি পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু 0।
আর এক্স ইকুয়াল টু 1 হলে তখন দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 1। ওকে, ব্যাস এভাবে লিখে রাখলাম। তাহলে এবারে আমার রিকোয়ার্ড ভলিউমটা দরকার। রিকোয়ার্ড ভলিউম ছোট্ট একটু অঙ্ক, কিভাবে করছি একটু সবাই দেখে নে। এক্স অ্যাক্সের রেসপেক্টে ভলিউম বের করব, ঠিক একই রকমভাবে ভলিউম বের করার ফর্মুলাটা আসবে। পাই হচ্ছে বাই ডিফল্ট আসবে। এবার ভলিউমটা বের করব কি করে না, প্রথমে একটু আমার হাতের দিকে সবাই দেখ, এই যে পোর্শনটা রয়েছে রেড কালারে যেটা আঁকলাম, এই ভলিউমটা নেব। প্রথমে কি করব, এই ভলিউমটা নেব আগে, নিয়ে মানে ওইটার জন্য যে ভলিউমটা পাবো সেইটা আগে নেব, ঠিক আছে? তাহলে এইটার জন্য যে ভলিউমটা পাবো রেড কালারে যেটা আমি আঁকলাম, তাহলে ফর্মুলা কি বলছে, ওয়াই স্কোয়ার এক্স অ্যাক্সের রেসপেক্টে ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে ডিএক্স তো আছেই, এবার ওয়াই স্কোয়ার যখন নেব এই কার্ভ থেকে আমার ওয়াই স্কোয়ার বের করতে হবে। তাহলে এই যে কার্ভটার ইকুয়েশন কি দিস, তাহলে এখান থেকে আমি ওয়াই সমান পাচ্ছে এক্স টু দি পাওয়ার 2 এর 3, তার মানে ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/9, 4/9 নাকি, 4 স্কোয়ার করে দিলে এটা 4/9। তাহলে দেখ এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার কি পাচ্ছি না, ও হো ওয়াইয়ের কিউব মানে এক্স টু দি পাওয়ার, হ্যাঁ স্কোয়ার 4/9 কেন, হ্যাঁ হ্যাঁ 4/9 কেন, হ্যাঁ হ্যাঁ বলে ফেলো, হ্যাঁ 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 এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/3, ঠিক আছে ওকে। তাহলে ওয়াই স্কোয়ার সমান কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/3। তাহলে যদি তাই হয়, তাহলে এই কার্ভের জন্য যখন আমার এই কার্ভটা দরকার, এখান থেকে আমি কি পেয়েছি, এই কার্ভটা, এই যে কার্ভের ইকুয়েশনটা আমার এটা দেওয়া ছিল এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াইয়ের কিউব, এখান থেকে আমি এইটা পেয়েছি। তাহলে যদি তাই হয় এই কার্ভের জন্য ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/3। তাহলে ফর্মুলা বলছে আমার কি না, এই রেড এরিয়াটার এই পোর্শনের জন্য যে ভলিউম জেনারেট হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/3 ডিএক্স। আবার এবারে আমি এখান থেকে এই পোর্শনটাকে বাদ দেব, এই পোর্শনটা এবার আমি আমি এই হোয়াইট কালারে আবার আঁকছি, তাহলে এই পোর্শনটাকে আমাকে বাদ দিতে হবে, এই পোর্শনটাকে ক্রস করলাম, বাদ দিতে হবে। এই পোর্শনটা বাদ দিলে কার্ভের ইকুয়েশন কোনটা, এইটা মানেই তো এইটা দেশ ওয়াই স্কোয়ার মানে এক্সের কিউব, তার মানে আলটিমেট কী হবে মাইনাস পাই, এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ারের জায়গায় এক্সের কিউব সঙ্গে হচ্ছে ডিএক্স। এবার রেঞ্জ কত হবে এক্সের, এখানে 0, এই যে 0 থেকে 1, তাহলে আলটিমেট 0 থেকে 1, 0 থেকে 1, ব্যাস হয়ে গেল। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো পাই, এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 1 মানে 4/3 যদি হয়, ইন্টিগ্রেশন +1 করলে 4 3 7, 7/3 বাই এটা 7/3, 0 থেকে 1 এটা পাই, এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4, 0 থেকে 1। ওকে, এবারে জাস্ট কি করব, ভ্যালুগুলো বসিয়ে দেবো আর কি। তাহলে আলটিমেট কি হচ্ছে 1 যদি বসিয়ে দিই, 0তে তো 0 হয়ে যাবে, 1 বসিয়ে দিলে এটা পাই, এটাকে 3/7 করে দে, আর এটা পাই, এটা হয়ে যাচ্ছে 1/4 করে দে। তার মানে আলটিমেট কত হচ্ছে 3/7 মাইনাস 1/4, তার মানে 4 7 28, এটা হচ্ছে 4 3 4 12 মাইনাস 7 মানে 7 5 12, 5/28, তার মানে 5/28 পাই। ওকে, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার, 5/28 পাই। তাহলে আলটিমেট কি, এভাবে যদি দুটো কার্ভ দেওয়া থাকে, সেই দুটো কার্ভের জন্য যে আলটিমেট যে ভলিউমটা হচ্ছে দুটো কার্ভের জন্য, সেটাকে যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ করি, তার ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে বা ভলিউম বের করার মেকানিজম হচ্ছে দেশ। এটা অ্যাকচুয়ালি কোন ফর্মুলাটা, এই প্রথমে যে ফর্মুলাটা আমি একদম ছেড়ে গেছিলাম, বললাম যে আমি পরে বলবো, সেটা হচ্ছে দিস। এই যে দেখ, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এটাই ইউজ করেছি।
পাই এ টু বি y1 স্কোয়ার y2 স্কোয়ার। এই ফর্মুলাটাই আমি এখানে ইউজ করেছি এই দুটো কার্ভের জন্য, যে একটা y ইকুয়াল টু এফ আর একটা যদি y ইকুয়াল টু ফাই এক্স এমনটা হয়ে থাকে, তাহলে x ইকুয়াল টু এ থেকে x ইকুয়াল টু বি এর মধ্যে যদি আমি ওদের সলিউশন ভলিউমটা বের করতে চাই, তাহলে তখন আমি কি করেছি, এই ফর্মুলাটাই ইউজ করে আলটিমেট আমি অঙ্কটা করেছি। মানে এটা হচ্ছে y1, এই পার্টটা হচ্ছে y1 আর এটাকে y2 ধর, আমি ইন্টিগ্রেশনটাকে আলাদা করে দিয়েছি। ঠিক আছে, এভাবে অঙ্কটা করা যায়, বেশ ভালো একটা অঙ্ক, পরীক্ষাতে দিতে পারে। ঠিক আছে, হ্যাঁ বলে ফেলো। হ্যাঁ বলো, আরেকবার বলো। হ্যাঁ মানে কার্ভটা যদি না মানে আঁকো, তাই তো? না, এই কার্ভটা না আঁকলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা নেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তবুও একটা জায়গায় বোঝা যায়, ঠিক আছে বোঝা যায়, কিন্তু তবুও এটা না আঁকলে একটু সমস্যা, এটা না আঁকলে বোঝাটা খুব মুশকিল, যে এই পোর্শান থেকে এটাকে বাদ দিতে হবে। এবার হ্যাঁ, তুমি এই পোর্শান থেকে এটাকে বাদ দিতে পারো, আলটিমেট কি একটা থেকে একটা বিয়োগ করতে হবে, ছবি না আঁকলে কি হবে না, রাফলি ভাবা যায় হবে। পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে গেছি, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কী হবে, ওটা 1 হবে, ছবি যদি আমি না আঁকি তাহলে আলটিমেট কী হবে, ওর 1 হয়ে গেল। এবার আইদার এইটা থেকে এটাকে বিয়োগ করব, কে ছোট কে বড় তো জানি না, আমি বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করেছি তাই পজিটিভ এসছে। আমি যদি ছোট পোর্শান, এই পোর্শানটাকে বড়টা বিয়োগ করতাম নেগেটিভ আসতো, তো ভলিউম তো নেগেটিভ হবে না, পজিটিভ করে দেবো তাহলেও হবে। এবারে বোঝা গেল আমার কথা চণ্ডী? হ্যাঁ, না আঁকলে হবে না, যা হবে কিন্তু ওই একটু বুঝতে অসুবিধা হয়, এছাড়া আর কিছু না। ঠিক আছে, হ্যাঁ, বাট ফর্মুলা হচ্ছে এইটা। ওকে, চলো তাহলে আলটিমেট আমাদের ভলিউম রিলেটেড যত টাইপের অঙ্ক হয় মোটামুটি কভার করে দিলাম। প্যারামেট্রিকের, পোলারের, কার্টেশিয়ানের, দুটো কার্টেশিয়ানের ইন্টারসেক্ট যদি করে যে ধরনের অঙ্কগুলো হয়, সব ধরনের অঙ্ক মোটামুটি কভার করে দিলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে সারফেসটা শুরু করব, ওটা সারফেসটা করিয়ে দেবো। ঠিক আছে।